যদি আমার এটা যে কোনো পরিবাহী না হয়ে একটা গোলক হতো, সাম গোলক, যার রেডিয়াস কত হতো r1 এন্ড r2, যার রেডিয়াস হতো r1, যার রেডিয়াস হতো r2, তাহলে কি আমি বলতে পারতাম সিজিএস পদ্ধতিতে ইন টার্মস অফ সিজিএস যে c1 শুড বি ইকুয়ালস টু r1 এন্ড c2 শুড বি ইকুয়ালস টু r2, অবভিয়াসলি তাই লিখতে পারতাম, তাই তো? তাহলে আমি কি এখন লিখতে পারতাম যে q1 বাই q2 মানে কত হতো r1 বাই r2, অবভিয়াসলি এটা লিখতে পারতাম, কারণ সিজিএস পদ্ধতিতে কোনো ধারকের বা গোলকের ব্যাসার্ধই তার ধারকত্বের সঙ্গে সমান হয়। ওকে ক্লাস, তাহলে আজকে যে আলোচনা করব আমরা ক্যাপাসিটরের পার্ট 2, ক্যাপাসিটর পার্ট 2, এনার্জি অফ এ ক্যাপাসিটর আমরা আজকে আলোচনা করব, এনার্জি। সো এনার্জি অফ এ ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটরের এনার্জি কেমন হবে? তো ধরো যে কোনো একটা ক্যাপাসিটর আছে, সেই ক্যাপাসিটরে প্রথমে কোনো তুমি পোটেনশিয়াল দাওনি, লজিক্যালি আমি নর্মাল মেথডে করছি, এটাকে ক্যালকুলাসেও করা যায়, কোনো তুমি পোটেনশিয়াল দাওনি, সো ফার্স্ট ইনিশিয়াল পোটেনশিয়াল হচ্ছে 0, তাহলে প্রাথমিক বা ইনিশিয়াল পোটেনশিয়াল কত 0, আর ফাইনালি ওকে ভি পোটেনশিয়ালে তুমি দিয়েছো, সো ইউ ক্যান রাইট ফাইনাল পোটেনশিয়াল ভি। সো আমরা এখান থেকে বার করতে পারছি যে অ্যাভারেজ পোটেনশিয়াল শুড বি ইকুয়ালস টু 0 প্লাস ভি বাই 2, দ্যাট গিভস ইউ ভি বাই 2। আমরা এটাকে ম্যাথমেটিক্স করছি, যদি আমরা মনে করতাম ডিকিউ চার্জ দিচ্ছি তাহলে পরে আমরা ওখানে কিউ ডিকিউ দিয়েও করতে পারতাম, অসুবিধা ছিল না। তাহলে পরে এটা হচ্ছে অ্যাভারেজ পোটেনশিয়াল। আমরা পোটেনশিয়ালের ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে জানি যে ওয়ার্ক ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। ভি মানে হচ্ছে যে পোটেনশিয়ালের মধ্যে কিউটাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এখানে তো যে ভিটা কাজ করছে সেটা অ্যাভারেজ ভেলোসিটি। সো আমরা এখান থেকে ওয়ার্ক মানেই তো এনার্জি, সো এনার্জিটাকে এইভাবে লিখতে পারি, এনার্জি ইকুয়ালস টু ভি মানে কত হবে ভি বাই 2 এন্ড কিউ। সো আমরা একটা টার্ম পেতে পারি হাফ কিউ ভি, এটাও একটা টার্ম কোনো একটা ক্যাপাসিটরের এনার্জি কতটা হয় তাকে বোঝানোর জন্য। আবার তোমরা একটা টার্ম জানো কিউ সমান সিভি, কিউ সমান সিভি, তাহলে সেক্ষেত্রে কিউ এর মান যদি সিভি বসিয়ে দিই তাহলে ই এর মান আমি লিখতে পারি হাফ সিভি ইন্টু ভি, মানে হচ্ছে হাফ সিভি স্কোয়ার, এইটা একটা ফর্মুলা আমরা পেতে পারি। আবার ভি মানে কত কিউ বাই সি, তাহলে ভি মানে কিউ বাই সি যদি হয় তাহলে এগেইন ই এর ভ্যালু কত হতে পারে হাফ কিউ ইন্টু কিউ বাই সি, ই সমান কিউ স্কোয়ার বাই 2c। এবার এতগুলো ফর্মুলার কোথায় কি ইউজ করবো, এটা তো জেনারেল ফর্মুলা, দিস ইজ জেনারেল ফর্মুলা, এটা জেনারেল ফর্মুলা। এবার তোমরা জানো যখন সিরিজ কম্বিনেশন থাকে তখন তার কিউ এর ভ্যালু কনস্ট্যান্ট থাকে, আর যখন প্যারালাল কম্বিনেশন থাকে তখন তার ভি একই থাকে। তো লজিক্যালি যখন আমাকে সিরিজ কম্বিনেশন দেবে উই উইল ইউজ দিস ফর্মুলা কিউ স্কোয়ার বাই 2c, কারণ এখানে ভি এর কোনো চেঞ্জেসই নাই, ভি নেই আমার এখানে। সো মাথায় রাখবো যখন সিরিজ কম্বিনেশন দেবে তখন আমার প্রাইমারি টার্গেট থাকবে এই ফর্মুলাটাকে ইউজ করা, বিকজ এখানে কোনো ভি রিলেটেড টার্মই নেই। আবার যখন প্যারালাল কম্বিনেশন দেবে মনে রাখবো প্যারালালে ভিটা ফিক্সড থাকে, কিউ চেঞ্জ হয়ে যায়। সো যখন প্যারালাল কম্বিনেশন দেবে তখন আমরা চেষ্টা করব এনার্জি বার করার জন্য এই ফর্মুলাটাকে ইউজ করার জন্য। এটা একটা জেনারেলি আমরা ভাবতে পারি, এইভাবে নিতে পারি, তাহলে এইভাবে আমরা এনার্জিটাকে বার করতে পারি যে কোনো একটা ক্যাপাসিটরে। তাহলে ক্যাপাসিটর এনার্জির ফর্মুলা কত হবে হাফ কিউ ভি বা হাফ সিভি স্কোয়ার বা কিউ স্কোয়ার বাই 2c। আমি কিভাবে ইউজ করছি তার উপর, আমার কিউ যদি জানা থাকে তাহলে কিউ স্কোয়ার বাই 2c নিতে পারি, আমার যদি ভি জানা থাকে সিভি স্কোয়ার নিতে পারি, ডিপেন্ড আপন। এখন আমরা যদি দুটো পার্টিকেল বা দুটো বডি যাদের ক্যাপাসিট্যান্স আলাদা তাদেরকে যদি আমি একটু ট্রিট করতে চাই, ধরো সাপোজ এখানে কোনো একটা বডি আছে তার ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, আর ধরো এখানে কোনো একটা বডি আছে তার ক্যাপাসিট্যান্স হচ্ছে C2, এবং প্রাইমারিলি আমি এখানে কিউ চার্জকে দিয়েছি, প্রাইমারি ওকে কিউ চার্জ দিয়েছি আর কিছু করিনি। এবার প্রাইমারি যখন একে চার্জ দিয়েছি তাহলে এর ক্ষেত্রে টোটাল এনার্জি কত হবে 0, কেন তুমি যে কোনো জায়গায় লাগাও কিউ এর ভ্যালু 0, ভি এর ভ্যালু এখানে 0, কিন্তু এখানে যেহেতু কিউ সি আছে এখানে কিন্তু ভি আছে, ইয়েস অর নো, কিন্তু ভি তো থাকবেই ভাই।
তাহলে ইনিশিয়াল এনার্জি যদি কথা বলি, আমি এখানে পাশে লিখি ইনিশিয়াল এনার্জি, প্রাথমিক এনার্জি। ভালো করে ভাবো, ইনিশিয়াল এনার্জি কত হতে পারে? তাহলে এর এনার্জি তো 0, তাহলে এর এনার্জি যা হবে, তাহলে এর এনার্জি হতে পারে কত? কিউ ভি লিখতে পারি আমরা যদি পোটেনশিয়াল জানা থাকে। তো বেটার ওয়ে রাইট কিউ স্কোয়ার বাই 2c, কারণ ভি তো আমি জানি না কিন্তু কিউ দিয়েছি সেটা জানি। সেজন্য ইনিশিয়াল এনার্জি আমি এখানে লিখতে পারি কত? কিউ স্কোয়ার বাই 2c1 প্লাস কত? 0, বিকজ অফ দিস। এটা তো 0 কারণ এর মধ্যে কোনো চার্জও দাওনি। কিন্তু ইমাজিন করো আমি কি করছি, এই দুটোকে একটা তারের মাধ্যমে কানেক্ট করছি। যখনই কানেক্ট করব তাহলে দুটোর পোটেনশিয়াল কিন্তু সেম হয়ে যাবে, ইয়েস অর নো? দুটোর পোটেনশিয়াল সেম হয়ে যাবে, এবং কিন্তু সেক্ষেত্রে ধরো এর মধ্যে চার্জ আলাদা হয়ে যাবে, ইয়েস অর নো? প্রথমে তো এর মধ্যে কিউ চার্জ ছিল, কিন্তু যখন আমি তার দিয়ে কানেক্ট করব তখন এর চার্জ কিন্তু আলাদা হয়ে যাবে। কেন আলাদা হবে? কারণ কিছু চার্জ তো এখানে চলে যাবে না। তো ধরে নিলাম Q2 পরিমাণ চার্জ যেখানে গেল আফটার কানেক্টিং দিস, এটা কানেক্ট করার পর, এবং এর মধ্যে চার্জ রয়ে গেল Q1, যাতে করে Q শুড বি ইকুয়ালস টু কত? Q1 প্লাস Q2, অবভিয়াসলি। তাহলে ইন দ্যাট কেস আমি কি লিখতে পারি? এরো পোটেনশিয়াল বেরোবে এবং দুটোই সেম হবে। কেন? তার দিয়ে যুক্ত করা আছে, তার দিয়ে যুক্ত করা আছে মানে কারেন্ট বা চার্জ ফ্লো হয়ে গেছে, ফ্লো হয়ে দুটোর পোটেনশিয়াল আমার কত হয়ে গেছে? সেম পোটেনশিয়াল ভি। তাহলে প্রথম ক্ষেত্রে পোটেনশিয়াল যদি দেখি তাহলে অবভিয়াসলি Q1 বাই C1। এখন কিউ নেব না। কেন কিউ নেব না? বিকজ এখন চার্জ ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবং সেকেন্ড কেসেও কি হবে? ভি সমান Q2 বাই C2, অবভিয়াসলি দুটোই সেম, দুটোই সমান। সমান হওয়ার কারণে আমি ওপর দুটোকে যোগ, নিচের দুটোকে যোগ করতে পারি। A বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু এ প্লাস সি বাই বি প্লাস ডি। সো আমি এটাকে লিখতে পারি এইভাবেও, Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। আমার উদ্দেশ্যটা হচ্ছে Q1 প্লাস Q2 টা আমি জানি। কেন? ওটা তো কিউ, ওইটা আমি জানি, কিন্তু Q1 Q2 এর ভ্যালু আমি জানি না। কত চার্জ গেছে আমি তো জানি না। তাহলে বেসিক্যালি ভি এর ভ্যালুটা এখান থেকে পাওয়া গেল Q বাই C1 প্লাস C2। এইভাবে আমরা ভিটাকে বার করতে পারবো, কিন্তু এখানে মুখস্থ করব না। জেনারেলি ভাবো যে আমি কি করতে চাইছি। জেনারেলি জাস্ট কনসেপ্টটাকে নাও, যে ইনিশিয়ালি কত ছিল, না তো ইনিশিয়ালি এর কত ছিল, ফাইনালি কত হচ্ছে, বা সেইভাবে কাজ করছি। তাহলে এই হলো পোটেনশিয়াল। তাহলে যদি পোটেনশিয়াল বের করতে পারি তাহলে আমি কিন্তু Q1 আর Q2 এর ভ্যালু বার করতে পারবো, বিকজ Q ইকুয়ালস টু কত হয়? CV। তাহলে আমি এখান থেকে এখন আমি চাইছি Q1 এর ভ্যালু বার করতে, তো অবভিয়াসলি Q1 মানে কত হবে? C1 ইনটু V। কেন? দুজনেরই V তো সেম। তাহলে V এর ভ্যালু যেহেতু Q বাই C1 প্লাস C2, সো Q1 এর ইকুয়ালস টু লিখতে পারো C1 ইনটু Q বাই C1 প্লাস C2, অ্যাজ ওয়েল অ্যাজ Q2 ভ্যালুও তুমি লিখতে পারো। Q2 ভ্যালু কত হবে? না তো Q2 শুড বি ইকুয়ালস টু C2V and C2 into Q by C1 plus C2, এটা হচ্ছে Q2। এখন যদি আমি Q1 by Q2 করি তাহলে Q1 by Q2 করলে কি হবে? না তো C1 by C1 plus C2 into Q by C2 by C1 plus C2 into Q। So you can write Q কেটে গেল, C1 plus C2, C1 plus C2 কেটে গেল, এবং এখান থেকে একটা সিম্পল ফর্মুলাই পেতে পারি আমরা, Q1 by Q2 ইকুয়াল টু C1 by C2, এবং এটা আমরা জানি। কেন? Q ইকুয়ালস টু CV, ভি যদি একই থাকে, কারণ এখানে দেখতেই পাচ্ছ ভি তো সেম দুটো ক্ষেত্রে। তাই এখান থেকে আমরা বলতে পারি Q1 by Q2 ইকুয়াল টু C1 by C2 হবে। এখন যদি আমার এটা যে কোনো পরিবাহী না হয়ে একটা গোলক হতো, সাম গোলক, যার রেডিয়াস কত হতো? R1 and R2, যার রেডিয়াস হতো R1, যার রেডিয়াস হতো R2, তাহলে কি আমি বলতে পারতাম সিজিএস পদ্ধতিতে, ইন টার্মস অফ সিজিএস, যে C1 শুড বি ইকুয়ালস টু R1 and C2 শুড বি ইকুয়ালস টু R2? অবভিয়াসলি তাই লিখতে পারতাম, তাই তো হতো। তাহলে আমি কি এখন লিখতে পারতাম যে Q1 বাই Q2 মানে কত হতো? R1 বাই R2। অবভিয়াসলি এটাই লিখতে পারতাম, কারণ সিজিএস পদ্ধতিতে কোনো ধারকের বা গোলকের ব্যাসার্ধই তার ধারকত্বের সঙ্গে সমান হয়। তাই লজিক্যালি আমি এখানে দেখতে পাচ্ছি Q1 বাই Q2 সমান R1 বাই R2 হয়। ঠিক আছে, যদি আপনার হয়ে গেলে চলে যেতে পারেন, অসুবিধা নেই, করে নিয়ে চলে যান। তাহলে Q1 বাই Q2 সমান R1 বাই R2। আবার যেহেতু গোলক নিয়েছো, গোলকের সারফেস চার্জ ডেনসিটি আলাদা হতে পারে। সারফেস চার্জ ডেনসিটি গোলকের কত হয়? সিগমা ইকুয়াল টু Q বাই 4 পাই R স্কোয়ার।
তাহলে প্রথমটা যদি সিগমা 1 হয়, প্রথমটা সিগমা 1, সো সিগমা 1 শুড বি ইকুয়ালস টু q1 বাই 4 পাই r1 স্কয়ার। ট্রু, দ্যাটস ট্রু অবভিয়াসলি। এন্ড সেকেন্ডটা যদি হয় সিগমা 2, দ্যাট গিভস ইউ q2 বাই 4 পাই r2 স্কয়ার। এটা হওয়া উচিত। এখন আমরা যদি এই ফর্মে রিপ্রেজেন্ট করি, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 যদি করি আমরা, সিগমা 1 বাই সিগমা 2, তাহলে দেখো অ্যাকচুয়ালি পড়ে থাকছে কি q1 বাই q2 ইনটু r2 স্কয়ার বাই r1 স্কয়ার। অবভিয়াসলি তাই পড়ে থাকবে। এখন q1 বাই q2 মানে এগেইন r1 বাই r2, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 শুড বি ইকুয়ালস টু r1 বাই r2 ইনটু r2 স্কয়ার বাই r1 স্কয়ার, এবং এখান থেকে তুমি পাবে সিগমা 1 বাই সিগমা 2 মানেই হবে r2 বাই r1। এটা কার ক্ষেত্রে? এটা ফর ক্যাপাসিটর, নট ফর এনি কন্ডাক্টর। কেন নট ফর এনি কন্ডাক্টর বলছি? বিকজ সিগমা ইজ প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার ন্যাচারালি ফর এনি কন্ডাক্টর, বাট আমি এখানে ক্যাপাসিটরের ফর্মুলা দিয়ে আনতে চাইছি। সো সিগমা প্রপোর্শনাল টু অ্যাকচুয়ালি কত হবে 1 বাই r। এই কোশ্চেনটাও এসেছিল আমাদের, সিগমা প্রপোর্শনাল টু 1 বাই r ফর এনি ক্যাপাসিটরের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়, তাই না? সিগমা প্রপোর্শনাল 1 বাই r। সো আমরা এখান থেকে মাথায় রাখতে পারবো এই ফর্মুলাটা। তাহলে কোনো একটা গোলক যদি এরকম থাকে, তাদের দুটো গোলককে যদি আমি একটা যে কোনো নর্মাল তার দিয়ে কানেক্ট করে দিই, তাহলে তাদের সারফেস চার্জ ডেনসিটি রেশিও কি হবে? তাদের রেডিয়াসের ব্যস্তানুপাতিক, এবং আমি তাদের q1 বাই q2 সমান r1 বাই r2 পেতে পারি। এখন আমি চাইছি এদের মধ্যে যখনই এইভাবে যাবে, তখন দেখো সাম এনার্জি তো লস হবেই। কেন লস হবে? বাই হিট অর এনি কাইন্ড অফ ফ্রিকশন হোক, কিছু হোক, এখানে হিট এনার্জি লস হবে। তো ইনিশিয়াল এনার্জি ছিল আমার এটা, এখন ফাইনাল এনার্জি কত হবে? সো আমি যদি এখন ফাইনাল এনার্জি বার করতে চাই, তাহলে অবভিয়াসলি ফাইনাল এনার্জির যে কোনো একটা ফর্মুলা আমি লিখতে পারবো। কি লিখতে পারবো? না তো আমি ভি তো জেনে গেছি, অবভিয়াসলি ভি জেনে গেছি, ভি তো জেনে গেছি আমি, তাহলে হাফ সিভি স্কোয়ার ফর্মুলা ইউজ করতে পারি। সিও জেনে গেছি আমি, জানি C1, তাহলে প্রথমটার কত হবে? হাফ C1 ভি স্কোয়ার, আর পরেরটা কত হবে? হাফ C2 ভি স্কোয়ার প্লাস হাফ C2 ভি স্কোয়ার। এটা হওয়া উচিত। এবার এনার্জি লসের কথা বলছি। লস মানে অবভিয়াসলি ইনিশিয়াল বেশি হবে, ফাইনাল কি হবে? কম হবে। আর লসটা কেন হচ্ছে? তারের মধ্য দিয়ে যখন কারেন্ট বা চার্জ বা কোনো কিছু পার্টিকেল যাবে, তখন তার মধ্যে সাম কাইন্ড অফ হিট, ফ্রিকশন, যাই হোক কিছু রেডিয়েশন হবেই, ওই রেডিয়েশনের ফলে এনার্জিটা লস হবে। সো আমি যদি লস অফ এনার্জি এখানে ক্যালকুলেট করতে চাই, লস অফ এনার্জি, তাহলে ই ড্যাশ যদি আমি লিখতে চাই, তাহলে অবভিয়াসলি কিউ স্কোয়ার বাই 2c1 মাইনাস কত হবে? মাইনাস আসছে আমাদের হাফ C1 ভি স্কোয়ার প্লাস হাফ C2 ভি স্কোয়ার। এখন ভি এর ভ্যালু আমরা জেনে গেছি, কিউ বাই C1 প্লাস C2, তাই না? কোনটা? ও আচ্ছা আচ্ছা, মাইনাস। এখন ভি এর ভ্যালু যদি বসাই, লাভ কি হবে আমার? খুব একটা কিউ বাই, আচ্ছা কিউ স্কোয়ারটা কমন চলে আসবে, C1 প্লাস C2, C1 প্লাস C2 হোল স্কোয়ার, তাহলে E dash should be equals to Q square by 2C1 minus half C1 plus C2 নাকি ইনটু V স্কোয়ার। তাহলে V স্কোয়ারের ভ্যালু এখান থেকে বসাতে পারি আমরা, কত হবে? V স্কোয়ার মানে হবে Q স্কোয়ার বাই C1 প্লাস C2 হোল স্কোয়ার হতো, তাহলে কেটে দিলে কি থাকবে? একটাই পড়ে থাকবে, ঠিক তো? স্কোয়ার হতো এখানে, বুঝো, স্কোয়ারটা কেটে গেলে একটা পড়ে থাকবে। তাহলে ফাইনালি পড়ে থাকলো কিউ স্কোয়ার বাই 2C1 মাইনাস, কমন নিয়ে নিয়েছি যেহেতু, তাহলে কিউ স্কোয়ার বাই 2C1 প্লাস C2। এবার যদি আমি কিউ স্কোয়ার বাই 2 কমন নিয়ে নিই, তাহলে কিউ স্কোয়ার বাই 2 কমন নিয়ে নিলে তোমার সিম্পল একটা পড়ে থাকছে 1 বাই C1 মাইনাস 1 বাই 2 নিয়ে নিয়েছো C1 প্লাস C2, দ্যাট গিভস ইউ C1 প্লাস C2, তাহলে C1 প্লাস C2 মাইনাস C1, তাহলে C1 কেটে গেল, কিউ স্কোয়ার বাই 2, তার মানে পড়ে থাকছে কত? কিউ স্কোয়ার বাই 2 C2 বাই C1 ইন্টু C1 প্লাস C2 নাকি এরকম কিছু একটা পড়ে থাকছে।
এটাকে কি চেঞ্জ করে অন্য ফর্মে লেখা যেতে পারে না? যেতে পারে। আমি কিউ মানে সিভি অন্যভাবেও যেতে পারি। সো দেখো এটা তো একটা অ্যাপ্রোচ দেখালাম আমি, এরকম অ্যাপ্রোচ অনেক রকম হতে পারে। তুমি এখানে অন্য অ্যাপ্রোচ দিয়েও যেতে পারো, আমি C1V² দিয়ে গেলাম, তুমি অন্যভাবেও যেতে পারো। সো তোমার ফাইনালি লজিকটা মনে রাখতে হবে যে আমি ইনিশিয়াল এনার্জি বার করব, অঙ্কের ক্ষেত্রে বলছি ফাইনাল এনার্জি বার করব। এবার বার কি করে করবে তার জন্য তোমাকে তিনটে ফর্মুলা দিয়ে দিয়েছি, হাফ কিউভি, হাফ CV², Q²/2C, আর তোমার একটা কি ফর্মুলা বললাম সেটাই। তাহলে এইখান থেকে আমরা বার করতে পারবো। এটা কোন ক্ষেত্রে করালাম? এটা করালাম সেই ক্ষেত্রে যখন আমি একটাকে চার্জ দিয়েছি আর একটাকে চার্জ দিইনি। কিন্তু এমনও তো হতে পারে যে দুটো বডিতেই চার্জ আছে। এবার দুটো বডিতে চার্জ আছে এবং তাদেরকে কানেক্ট করে তাদের মধ্যে চার্জের আদান প্রদান হবে, অবভিয়াসলি হবে। এইরকম সিচুয়েশনের কথা আমরা বলার চেষ্টা করছি এখন। সো আমরা এখন আলাদাভাবে আলোচনা করব যে এরকম দুটো পদার্থ, বা ডান দিকটা মিটিয়ে দিলাম, দুটো পদার্থ নেব যাদেরকে আলাদা আলাদাভাবে চার্জ দেওয়া আছে। এটা একটু জটিল হয়ে যাবে, তো পুরো ক্যালকুলেশনটা আমি করাচ্ছি না, জাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো কি করে বার করতে হয়। আমি জেনারেল পোটেনশিয়ালটা বার করার চেষ্টা করছি। তো কনসিডার করো এরকম দুটো ম্যাটেরিয়াল তুমি চয়েস করেছো যারা হচ্ছে স্ফিয়ার, গোলক। এবার এইটা একটা গোলক ধরো, কনসিডার করো এটা একটা গোলক। এবার এদের ক্যাপাসিটেন্স তুমি জানো C1 আর C2, এবং এদের চার্জও তুমি জানো Q1 আর Q2। তাহলে তুমি অবভিয়াসলি পোটেনশিয়ালও জেনে গেছো, এবার পোটেনশিয়াল কত না, তো এর পোটেনশিয়াল তো হবে স্যার Q1/C1, কারণ V = QC। আর এর পোটেনশিয়াল কত হবে স্যার V2 = Q2/C2। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, Q1 মানে C1V1 অবভিয়াসলি, এন্ড Q2 মানে কত V2C2। তাহলে ইনিশিয়ালি টোটাল চার্জ কত আছে? টোটাল চার্জ হচ্ছে C1V1 প্লাস C2V2, তাই তো হচ্ছে টোটাল চার্জ। কারণ এর মধ্যে যা চার্জ আছে এর মধ্যে চার্জ আছে, এইটুকুই আমি জানি, আর তো কিছু জানি না। আর C1 C2টা জানি, কিন্তু আমি তো ভি জানি না। এবার আমি কি করছি, ভি বার করতে পারবো, দেখো ফর্মুলা সেখান থেকে, সেজন্য কারণ ভি তো এখান থেকে ইজি বার করবে, Q/C, অসুবিধা নেই আমার। এবার আমি কি করছি, এদেরকে একটা তার দিয়ে কানেক্ট করছি। কানেক্ট করার সঙ্গে সঙ্গেই কি হবে, দুজনের মধ্যে পোটেনশিয়াল হয়ে যাবে ভি, এবং কিছু চার্জ এখানে যাবে, কিছু চার্জ এখানে যাবে, আলাদা প্রদান হবে। তাহলে একটা জেনারেল পোটেনশিয়াল হলো। তাহলে আফটার কানেক্টিং দেম জেনারেল পোটেনশিয়াল কত? ভি ধরলাম আমি, জেনারেল পোটেনশিয়াল ভি হলো। তাহলে যদি ভি হয় তাহলে লজিক্যালি Q1 মানে কত? C1V, আর Q2 মানে কত? C2V। মানে অ্যাকচুয়ালি পরের চার্জ কত হবে? C1V আর C2V। এবার Q কি হবে তা তো আর জানতে চাইবো না, আমি জানিও না। তো বেসিক্যালি আফটার কানেক্টিং দেম যদি জেনারেল পোটেনশিয়াল ভি হয়, তাহলে এখানকার চার্জ তুমি অবভিয়াসলি বলবে C1V হবে, নাকি Q সমান C1V। তখন কিন্তু Q1 আর নাও থাকতে পারে, থাকতেও পারে, সেটা আলাদা কথা, নাও থাকতে পারে। আর এখানে কত হবে? অবভিয়াসলি এখানে কত হবে? C2V। তখন Q2 নাও থাকতে পারে, কত থাকবে আমি জানি না, কিন্তু ইনিশিয়াল চার্জ আমি জানি C1V, ইনিশিয়ালটা আমি জানি, আর ফাইনালটা হচ্ছে C1V। তাহলে আমি তো চার্জকে এখান থেকে বাইরে নিয়ে আসিনি, আর এখানে চার্জ ঢোকায়নি। বেসিক্যালি এই পুরো সিচুয়েশনটা ছিল আইসোলেটেড। ইয়েস অর নো? আইসোলেটেড এর ক্ষেত্রে চার্জের একটা কনজারভেশন রুলস আছে, যে কোনো একটা বডি যদি আইসোলেটেড থাকে তার টোটাল চার্জ কি থাকবে? কনজার্ভড। তাহলে এরও পুরো চার্জ কনজার্ভ থাকবে, মানে ইনিশিয়াল চার্জ আর ফাইনাল চার্জ কি হবে? সেম। সো ফাইনাল চার্জ কত হবে? সো ফাইনাল চার্জ হবে তোমার নিশ্চয়ই C1V প্লাস কত হবে? C2V, তাই হওয়া উচিত। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল চার্জ যদি সেম হয়, সো কনজারভেশন, আমরা যদি কনজারভেশন ল অফ চার্জ বসাই, তাহলে লজিক্যালি C1V1 প্লাস C2V2 শুড বি ইকুয়ালস টু C1 প্লাস C2 অফ V। দেখো এখান থেকে আমি এটা লিখলাম, ভিটাকে কমন নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে জেনারেল পোটেনশিয়াল ভিটাকে ইজিলি বার করতে পারবো আমি। কত হবে না, তো C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। কেন জেনারেল পোটেনশিয়ালটা দরকার? জেনারেল পোটেনশিয়াল যদি না জানো তো তুমি চার্জই তো বার করতে পারবে না কতটা চার্জ আছে। সো জেনারেল পোটেনশিয়াল তোমার দরকার। এবার স্যার কতটা চার্জ মুভ করলো, দেখো আমি ক্যালকুলেশন করছি না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ক্যালকুলেশনটা বই আছে, একবার নিজেরাই করতে পারো, সময় চলে যাবে বলে আমি আর করাচ্ছি না। সো যে কতটা পরিমাণ চার্জ মুভ করলো, তাহলে ধরো এখানকার আগে চার্জ কত ছিল আর পরে কত চার্জ হলো,
তাহলে দুটোকে বিয়োগ দাও, তাহলেই তোমার মুভমেন্ট অফ চার্জ বার করে যাবে। সো Q1 এর চেঞ্জ অফ চার্জ, চেঞ্জ বলছি আমি বলছি না বাড়লো বা কমলো, চেঞ্জ কতটা চেঞ্জ হলো। সো চেঞ্জ অফ চার্জ, চেঞ্জ অফ চার্জ কার ক্ষেত্রে, এটা ধরো 1 নাম্বার গোলকের কি হলো, আগে চার্জ কত ছিল না তো C1 V1, আর এখন চার্জ কত হয়ে গেছে C1 V। সো চেঞ্জ অফ চার্জকে যদি আমরা Q ড্যাশ লিখি প্রথমটার ক্ষেত্রে, তাহলে কত হবে C1 V1 মাইনাস C1 V। এবার কি হবে, তুমি ভি এর জেনারেল ভ্যালুটা এখানে বসাবে, জি বসিয়ে ক্যালকুলেশন করে তুমি একটা ফাইনাল ভ্যালু পাবে। সিমিলারলি চেঞ্জ অফ, আমি কেন করছি না, আরে এগুলো অঙ্কের ক্ষেত্রে কি বলতো, ভ্যালু তো দেওয়া থাকবে না আমার, তখন তো অঙ্কটা বেরোতে সহজ হবে, আমাকে সেই C1 ধরে ধরে ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারছি ব্যাপারটা। ফাইনালি একটা ভ্যালু বেরিয়ে যাবে কিছু আমার, তুমি যেভাবেই যাও। মুদ্রা কথা হচ্ছে এই জিনিসটা হচ্ছে মুদ্রা কথা আমার, এইটা জানলে তো আমি বাকিগুলো করতে পারবো। সেরকমই চেঞ্জ অফ চার্জ কার ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে আমি কিউ ডাবল ড্যাশ ধরলাম, কত হবে না তো আগে এখানে চার্জ ছিল কত C2V2, পরে কত হলো C2V, তাহলে অবভিয়াসলি স্যার এখানে চেঞ্জ কত হবে C2V2 মাইনাস C2V। এবার তুমি ভি এর জেনারেল ইকুয়েশন বসাও, যা করো যে তুমি ফাইনাল ইকুয়েশন বার করো। দেখো তোমাদের এই ক্ষেত্রে এই দুটো ভ্যালু বার করে দেওয়া আছে বইয়ের ক্ষেত্রে। এবার যদি আসি এনার্জি লস, এটাও বিশাল বড় একটা টপিক, দেখো জটিল ক্যালকুলেশন, কিন্তু আমি ক্যালকুলেশনে কেন যেতে চাইছি না, কারণ আমাদের এমসিকিউ তো, আমি যদি লজিক বুঝি আমি তাহলে অঙ্কটা করতে পারবো, সেজন্য আমি চাইছি যে আজকে চ্যাপ্টারটা শেষ করে অঙ্কে ঢুকতে। তাহলে যদি এনার্জি দেখো, ফার্স্টে কি ছিল ভাই, ফার্স্টে প্রথম কথা তুমি জানো কি C1 জানো, আর তুমি জানো Q1, তাহলে এর প্রথম এনার্জি কত হবে Q1 স্কয়ার বাই 2C1, আর এরও কত হবে Q1 স্কয়ার বাই 2C2। তুমি যদি Q বাই C তে না যাও, তুমি V1 তো জানো, কেন V1 তুমি এখান থেকে বার করে নিতে পারবে, তাহলে হাফ C1 V1 স্কয়ার প্লাস কত হবে হাফ C2 V2 স্কয়ার। এবার যখন দুটোকে টাচ করে দিয়েছো, পোটেনশিয়াল হয়ে গেছে V, তখন এর পোটেনশিয়াল এনার্জি লিখে দিচ্ছি, এনার্জি লসটা করে দিচ্ছি। আমি ক্যালকুলেশনটা করছি না, তোরা একটু ক্যালকুলেশনটা করে নিস, বাট কনসেপ্টটা বুঝলেই তো আমি বাকিটুকু বার করতে পারবো, বেকার সময় নষ্ট হলে আমি আর করছি না। তাহলে ইনিশিয়াল এনার্জির কথা বল, কত হবে ইনিশিয়াল এনার্জি, তাহলে ইনিশিয়াল এনার্জি যদি আমি CV দিয়ে যাই, তাহলে এর এনার্জি কত হবে না তো স্যার C1 জানেন V1 জানেন, তাহলে অবভিয়াসলি কত হবে হাফ C1 V1 স্কয়ার, আর এর ক্ষেত্রে কত হবে তাহলে হাফ C2 V2 স্কয়ার। এবার আমি V1 V2 তো বার করতে পারবো, না হলেও কিউ দিয়ে যে কোনো একটা উপায়ে যাবো আমি, আমার তো উপায়ে অসুবিধা নাই, যে কোনো একটা দিয়ে যাব। তুমি মুদ্রা কথা হচ্ছে কনসেপ্ট বোঝো, আমি যে কোনো উপায়ে যাই, আমি তো এটাকে কিউ স্কয়ার দিয়েও যেতে পারি না, কিউ স্কয়ার বাই কত হবে তাহলে 2C1, Q2 স্কয়ার বাই 2C2, আমি পরেরটাও তাই যাব। কিন্তু যেহেতু আমি শেষে জেনারেল পোটেনশিয়ালটা জানি, সেই জন্য আমি পোটেনশিয়াল দিয়ে অ্যাপ্রোচটা করছি। তাহলে এটা গেল ইনিশিয়াল। তাহলে সিমিলারলি তুমি ফাইনাল এনার্জিটা এখান থেকে বার করতে পারবো, ফাইনাল এনার্জি কত হবে না তো প্রথমটার ক্ষেত্রে হবে হাফ C1 কিন্তু V স্কয়ার, কেন V, কারণ ফাইনালি জেনারেল পোটেনশিয়াল কত হয়ে গেছে V, এবং ওটারও কত হবে হাফ C2 V স্কয়ার। এবার এটা থেকে কাকে বাদ দেবো, এইটাকে বাদ দেবো, তাহলে আমি এনার্জি লস বের করে নেবো। এবার আমাকে প্রবলেম যেমন দেবে আমি সেরকম অ্যাপ্রোচ করবো, অসুবিধা কি আছে, কনসেপ্ট হচ্ছে আমার এইটুকু। আমি কি কনসেপ্টটাকে বিল্ড করাতে পারলাম, আমি কি পারলাম কনসেপ্টটাকে বিল্ড করাতে, যে কি বলতে চাইছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে পুরো। তাহলে এই হচ্ছে সিচুয়েশন যখন আমরা এরকম ভাবে চার্জ বা আনচার্জ কোনো পার্টিকেলকে একে অপরের সাথে টাচ করাবো, তার জেনারেল পোটেনশিয়াল, তুমি জেনারেল পোটেনশিয়ালের ফর্মুলাটা অ্যাটলিস্ট মনে রেখো, কারণ এটা থেকে ডাইরেক্ট কোশ্চেন অনেক সময় দেয়, তোমাকে C1 V1 C2 V2 বলে দেবে, তো তোমার ডাইরেক্ট জেনারেল পোটেনশিয়াল বার করতে হবে, তো এই ফর্মুলাটা জেনে রাখো, বাকি ফর্মুলা তোমার আর জানার দরকার নাই, বাকি ফর্মুলা ওই তো ক্যালকুলেশন করতে করতে বেরোবে, ঠিক আছে। আর যদি কারোর মেমোরি পাওয়ার স্ট্রং হয়, বই আছে তুমি মনে রাখো, আমার মনে হয় না মনে রাখাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ বিভিন্ন প্রবলেমে বিভিন্ন রকমের সলিউশন বেরোবে আমাদের। সো কম্বিনেশন নিয়ে আগের দিন আমরা আলোচনা করছিলাম, তাহলে একটা কম্বিনেশনের প্রবলেম আমরা একটু চুজ করি, খুব ফেমাস প্রবলেম। আই হোপ এইটা বোঝাতে পেরেছি কি করে এনার্জি লস বার করতে পারবো, কি করে বার করব। আগে স্যার এনার্জির ইনিশিয়াল ফেজ বার করব, আর এনার্জির ফর্মুলা কি বললাম তিনটে মনে পড়ছে, হাফ QV Q স্কয়ার বাই 2C আর হাফ CV স্কয়ার। প্রথমে দুটোর এনার্জি বার করো, পরে কি হলো এনার্জি বার করো, বাদ দিয়ে দাও, তোমার এনার্জি লস বেরিয়ে গেল, ঠিক আছে। এইভাবে এনার্জি লসটাকে আমরা বার করতে পারবো, ক্লিয়ার কনসেপ্ট। এখন আমরা আলোচনা করছি একটা কনসেপ্ট, যে একটা যদি ঘনক নিই, এই ঘনকের প্রত্যেকটা বাহুতে আমরা যদি একটা করে ক্যাপাসিটরকে প্লেস করি, তাহলে কি হবে।
তাহলে জেনারেলি এটা একটা সিমেট্রিক্যাল কেস হবে। তাহলে একটা যে কোনো ঘনক চয়েস করছি আমরা, একটা জেনারেল ঘনক, ওকে, এটা নর্মাল একটা ঘনক চয়েস করছি, কিন্তু এর প্রত্যেকটা বাহুতে একটা করে ক্যাপাসিট্যান্স দিয়েছি, যার প্রত্যেকটার মান সেম, প্রত্যেকটার মান সেম, প্রত্যেকটার মান সেম। এই আমাকে বলছে এখান থেকে কিউ চার্জ গেল এইখানে এলো এরকম, তাহলে পরে বলছে তুল্য ধারকত্ব কত হবে। তুল্য ধারকত্ব মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার বা ক্যাপাসিট্যান্স। এখন এর যদি তুল্য ধারকত্ব বার করতে যাই, কিভাবে যাব, অ্যাপ্রোচ করব বুঝতে পারছি না। 3D তে বুঝতে পারছো জিনিসটা তো কি আছে। এখন যদি সিচুয়েশন এরকমই হয়, তাহলে কিউ বলো, প্রত্যেকটা সি, প্রত্যেকটা সি, এই যে এইটা একটা বাহু, বুঝতে পারছিস, এই যে এইটা একটা বাহু, এই দেখ এগুলো ডিপার সাইড মানে বাইরে আছে এগুলো, এই বুঝতে পারছিস তো, আর ওইটা ভেতরে ঢুকে আছে, ক্লিয়ার, এরকম এই কনসেপ্টটা, ঠিক আছে। এখন কিউ তাহলে ইকুইভ্যালেন্টলি এখানে ভাগ হবে, সমানভাবে, ইকুয়ালি। কেন ইকুয়ালি ভাগ হবে? প্রত্যেকের ক্যাপাসিটি তো সেম, মানে তুমি এখানে পাবো প্রত্যেকটা সেম রেজিস্টার আছে, সেম রেজিস্টার থাকলে আই ব্রাঞ্চিংও সেম সেম হবে। মানে লজিক যদি খাটাও, কিউ বাই টি মানেই তো আই, তার মানে এখানে যদি আই যেত তাহলে এখানে আই এমন ভাবে ভাগ হতো, যোগ করে আই পাবো ইকুয়ালি, মানে I/3 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 আসতো। তাহলে লজিক্যালি এখানে যদি টোটাল চার্জ কিউ দিই, তাহলে এবারটা নির্ঘাত যে পরিমাণ চার্জ খাবে সেটা কত না, তো এ চার্জ খাবে হচ্ছে Q/3, প্রত্যেকে এরকম চার্জ খাবে Q/3 Q/3, তুমি জাস্ট ব্রাঞ্চিং গুলো বুঝো। এবার Q/3 এখানে এসছে, তাহলে এখানে এসে দুটো ভাগ হচ্ছে আবার সমান সমান, তাহলে এও কত খাবে Q/6, এও কত খাবে Q/6। সিমিলারলি আমি এটা নিয়ে ইন্টারেস্টেড, তাহলে এখানে এসে ভাঙলে এটাও খাবে Q/6, এটাও খাবে Q/6। এবার দেখো Q/6 গেল, এবার দেখো এই Q/6 আর এই Q/6 এখানে যোগ হয়ে কত হয়ে যাবে Q/3। আবার এই Q/3 ভাঙবে, ভালো করে দেখ, এখানে কত হবে Q/6, এখানে কত হবে Q/6, এই Q/6 আর এই Q/6 যোগ হয়ে এখানে কত হয়ে যাবে Q/3। সিমিলারলি এখানকার Q/6 আর এখানকার Q/6 যোগ হয়ে কত হয়ে যাবে Q/3, আলটিমেটলি কত হয়ে যাবে Q। এইভাবে ব্রাঞ্চিং হবে। এবার আমি যদি যে কোনো একটা পাথ ধরে এত দূর যাই, যে কোনো একটা পাথ ধরে, তাহলে আলটিমেটলি যে কোনো একটা পাথ ধরে ওর কাছে পৌঁছালে পরে সেই পাথ বরাবরই আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নিলে আমার হয়ে যাবে। কেন পুরোটা বার করার দরকার নেই, কারণ সবই তো একই আছে, যে কোনো একটা পাথ বরাবর বার করলে আমার পুরো বেরিয়ে যাবে। কারণ এই দিক দিয়ে গেলেও আমি এখানে পৌঁছালে যা হবে, এই দিক দিয়ে গেলেও যা হবে, সব দিক দিয়ে সেমই হবে, কোনো চেঞ্জই আসবে না। তাহলে আমি একটা জেনারেল পাথ ধরে নিচ্ছি, ধরো এটার নাম দিলাম এ বি সি বি, এইভাবে যাচ্ছি এ বি, তুমি অন্যভাবে যেতে পারো, যে কোনো উপায়ে যাও, দেখো আলটিমেটলি এই পৌঁছাবে তুমি। তাহলে এখানকার কত Q/3 Q/6, সরি Q/3 Q/6 Q/3, তাই না, Q/3 Q/6 Q/3, এভাবে যাবো তো। তাহলে এই হচ্ছে টোটাল চার্জ, আর দুই প্রান্তের পোটেনশিয়াল যদি কত হয় ভি, তাহলে কিউ সমান কত হবে সিভি, এখান থেকে সিটা আমরা বার করতে পারবো। এবার যদি এর বদলে একটা মাত্র কোনো আমরা ক্যাপাসিট্যান্স রাখতাম, তার দুই প্রান্তের পোটেনশিয়াল যদি ভি হতো, আর যদি সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্স সি হতো, তাহলে কিউ ইকুয়াল টু সিবি হতো। কম্পেয়ার করব, আমি সি বার করব। উদাহরণ নম্বর তোমাদের দেওয়া আছে, বুঝাতে পারলাম আই গেস। উদাহরণ নম্বর তোমাদের পেজ নম্বর 153 দেখবে দেওয়া আছে 6। আই হোপ আমি এবার বাড়িতে ট্রাই করতে পারবো, বাকিটা আর করলাম না আমি। আই হোপ বোঝাতে পারলাম, বাকিটা আর করলাম না। যে কোনো একটা পাত দিয়ে যাব, পুরো ভাঙলাম, এখানে কিউ ছিল Q/3 Q/3 Q/3, এবার এখানে Q/3 পৌঁছালে ও তো সমান ভাবে ভাঙছে, কারণ সব ক্যাপাসিট্যান্স সমান, সমান না হলে হতো না। তাহলে এখানে যখন Q/3 এসে পৌঁছাচ্ছে, ও দুটো ভাগে ভাঙলে এই দিকটা কত যাবে Q/6, এই দিকটা যাবে কত Q/6। সিমিলারলি এই Q/3 ও ভাঙবে Q/6 Q/6, এই Q/3 ও ভাঙবে Q/6 Q/6। জাংশন গুলো নোটিস করো, এখানে আসছে Q/6, এখানে আসছে Q/6, আলটিমেটলি হবে Q/3। তাহলে এখানেও Q/3, এখানেও Q/3 হবে। এবার তুমি যে কোনো একটা পাথ দিয়ে যাও, তুমি আলটিমেটলি দেখো ওখানে পৌঁছাবে। দেখো এই 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 দেখো এই পাথ,
যে কোনো পাথ ধরো তুমি, ওই আলটিমেটলি ওখানে পৌঁছাবে। আলটিমেটলি তোমার ওই 3টে করে পাথ লাগবে। তাহলে এই পাথ যদি যায়, যে কোনো একটা পাথ, তাহলেই তো অ্যাকচুয়ালি সার্কিট থেকে আমি কমপ্লিট করে চলে যাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমার যদি দুই প্রান্তের পোটেনশিয়াল ভি হতো, তাহলে কিউ ইকুয়ালস টু হতো সিভি। তাহলে এখানকার ক্যাপাসিট্যান্সটা বার করে নিতাম। ক্লিয়ার? ওকে, এবার আমরা যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। সো টপিকের নাম লেখো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। অঙ্কটা কি বোঝাতে পেরেছি আমি কিভাবে ভাঙলো? ক্লিয়ার হয়েছে? চলো, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। বাকিটা আমি করবার জন্য রাখলাম যে বাড়িতে একটু ট্রাই করো, নাহলে সবই যদি আমি করে দিচ্ছি তাহলে পরে বাড়িতে গিয়ে আর হাতি চালাচ্ছ না। এই সপ্তাহে টিপিপি দিচ্ছি না, পরের সপ্তাহে টিপিপি দেবো। এই সপ্তাহে শুধু বাড়ির এক্সাম্পল করতে হবে, কারণ বইয়ে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পল কিন্তু খুব দরকার আমার করার জন্য। এক্সাম্পল এবং এর হচ্ছে তোমার এক্সারসাইজের প্রবলেম, এগুলো করতে হবে। প্যারালাল প্লেট, প্যারালাল প্লেট মানেই আমরা বুঝবো যে প্লেট দুটো প্যারালাল আছে। তাহলে ক্যাপাসিটর বানানোর জন্য আমরা অবভিয়াসলি আগের দিন পড়েছিলাম দুটো থিন প্লেট লাগবে, যাদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স থাকবে। এরকমই দুটো প্লেটের কথা আমরা এখানে আলোচনা করছি। কনসিডার করো এরকম একটা প্লেট আছে, দুটো প্লেট আছে, এরকম দুটো প্লেট আছে। আমি কি করলাম, এর মধ্যে প্লাস কিউ চার্জ দিলাম। ওকে, তাহলে এখানে পুরোটাই প্লাস চার্জ জুড়ে বসে আছে। ভেরি গুড। এবার তুমি জানো যে আধানের তলমাত্রিক ঘনত্ব অনুযায়ী যেই জায়গাটা সরু বা ক্ষেত্রফল কম হয় সেখানে আধান বেশি জমে। ন্যাচারালি এখানে আধানের পরিমাণ কিন্তু বেশি হবে, এখানেও আধানের পরিমাণ বেশি হবে। সো ইলেকট্রিক ফিল্ড এই জায়গাটা একটু বেন্ড হয়ে খুব ডেন্সড থাকবে। ব্যাপারটা বোঝাতে পারছি? ডেন্সড হবে কেন? এখানে ইলেকট্রিক ফিল্ডটা, কারণ চার্জের পরিমাণ তোমার বেশি। ন্যাচারালি এই এন্ড পয়েন্টেও তোমার সেই জায়গাটায় পোটেনশিয়াল চার্জের পরিমাণ বেশি হওয়ার জন্য এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ড একটু ডেন্সড থাকবে। কিন্তু আমরা যদি প্লাসের জন্য দেখি, এইখানটাতে অটোমেটিক্যালি একটা মাইনাস কিউ চার্জ জেনারেট করবে অবভিয়াসলি, আর বাইরে কি জেনারেট করবে? প্লাস কিউ, ঠিক তো? কিন্তু আমি যদি এই প্লেটটাকে গ্রাউন্ড করে দিই, তাহলে বাইরের প্লাস কিউ চার্জ গুলো ফ্রি চার্জ হওয়ার জন্য সব ফ্লো করে যাবে, আলটিমেটলি মাইনাস থাকবে। তো প্লাস মাইনাসের মধ্যে একটা এরকম ফোর্স অফ লাইন্স ক্রিয়েট করতে পারবো আমরা। সেই কারণে এই জায়গাটায় একটা ফোর্স অফ লাইন্স ক্রিয়েট হবে প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন অনুযায়ী। সো এই জায়গাটা একটা প্লাস থেকে মাইনাসের মধ্যে এরকম সুষম বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পাবো, ডিসপাইট এই জায়গাগুলোকে বাদ দিলে। এই জায়গাটায় সুষম হবে না, কিন্তু আমি ধরে নিচ্ছি প্লেটটা অনেক লম্বা, তাহলে পরে এই দুটোকে বাদ দিয়ে দিতে পারি আমরা। তাহলে ইন দ্যাট কেস এটাকে বলবো আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এবং আমি ধরছি এর মধ্যে কিউ চার্জ দেওয়া আছে অবভিয়াসলি, এবং এর যদি এরিয়া আলফা হয়, এর যদি এরিয়া আমার আলফা হয়, তাহলে অবভিয়াসলি সারফেস চার্জ ডেন্সিটি এসিডি লিখলাম, সারফেস চার্জ ডেন্সিটি সিগমা শুড বি ইকুয়ালস টু কিউ বাই আলফা, এন্ড আমরা লিখতে পারি তাহলে কিউ শুড বি ইকুয়ালস টু সিগমা আলফা। কেন সিগমা আলফা নিলাম? কারণ এটা লাইন নয়, প্লেট। তোমাকে দেখে মনে হচ্ছে একটা রড, বাট ইটস নট এ রড অর তোমার যে কোনো একটা তার, এটা প্লেট। এরকম ভাবে প্লেটটা আছে, হ্যাঁ প্লেট এটা। তাহলে এখন যদি দেখি, তাহলে এখানে কোনো একটা চার্জ বা কোনো একটা পার্টিকেলকে যদি রাখা হয়, তাহলে অবভিয়াসলি এইদিকে একটা ফিল্ড ক্রিয়েট করবে বা ফিল করবে এই প্লাসের জন্য। তাহলে এই প্লাসের জন্য যে ফিল্ডটা হবে সেটা কত হবে? ধরে নিলাম E1, এবং প্লেটের জন্য আমরা জানি কত হয়? সিগমা বাই 2 এপসাইলন নট। অবভিয়াসলি আমরা এটা জানি, সিগমা বাই 2 এপসাইলন নট। প্লেটের জন্য তো তাই হয়। এবার সিমিলারলি এই প্লেটের জন্য আরো ফিল্ড কাজ করবে, কিন্তু সেই ফিল্ডের ডাইরেকশনও নিচের দিকেই হবে, কারণ মাইনাস আছে, তাহলে মাইনাস ওকে টানবে নিচের দিকে। তাহলে আমি যদি E2 দেখি, E2টা নেগেটিভের জন্য, সো নেগেটিভের ফিল্ডটাও নিচে কাজ করবে, বিকজ এটা মাইনাস আছে। সেই কারণে এক্ষেত্রে সিগমা বাই 2 এপসাইলন নট নিচে কাজ করবে এই ফিল্ডের জন্য। সো টোটাল ইলেকট্রিক ফিল্ড একই ডিরেকশনে কাজ করছে, সেই জন্য E1 প্লাস E2 ইউ উইল বি ইয়োর টোটাল ইলেকট্রিক ফিল্ড। কেন? E1 ও যেদিকে কাজ করছে, E2 ও সেদিকে কাজ করছে, সেই কারণে টোটাল ইলেকট্রিক ফিল্ড E শুড বি ইকুয়ালস টু E1 প্লাস E2। এটাই হওয়া উচিত ন্যাচারালি। তাহলে E1 প্লাস E2 হওয়ার জন্য ক্যাপিটাল E মানে কত হবে আমার? সিগমা বাই এপসাইলন 0। যদি এখানে অন্য কোনো মিডিয়াম থাকে এয়ার বাদে, আমি কি বসিয়ে দেবো? এখানে কে বসিয়ে দেবো। আমি ধরছি এখন এয়ার আছে, বা তুমি অন্য কোনো মিডিয়াম ভাবতে পারো, অসুবিধা নাই। তাহলে এ হলো E। এবার প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স যদি আমার হয় D, প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স যদি D হয়, তাহলে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা বার করতে পারবো বাই দ্য ফর্মুলা। যদি ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট, ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট যদি হয় কত?
ডি, তাহলে পোটেনশিয়াল মানে কত হয়? ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিসটেন্স, এটুকু আমরা জানি। পোটেনশিয়াল মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিসটেন্স। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে পোটেনশিয়াল কত হবে না, তো পোটেনশিয়াল শুড বি ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড, তাহলে সিগমা ডি বাই এপসাইলন 0, সিগমা ডি বাই এপসাইলন 0। ঠিক আছে, তাহলে এখন পোটেনশিয়াল পাওয়া গেল। তাহলে পোটেনশিয়াল যদি পেয়ে যাও তাহলে তুমি কি পাবে? ক্যাপাসিট্যান্সও পাবে। কি করে না, তো ক্যাপাসিট্যান্সের ফর্মুলাই তো আমাদের জানা আছে যে ক্যাপাসিট্যান্স সি মানে কত হয়? কিউ বাই ভি। কিউ বাই ভি হওয়ার কারণে ভি এর ভ্যালু বসাবো আর কিউ এর ভ্যালু বসাবো। কিউ এর ভ্যালু হচ্ছে সিগমা আলফা, সো সিগমা আলফা বাই ভি এর ভ্যালু কত না, তো সিগমা ডি বাই এপসাইলন নট, সো দ্যাট সি শুড বি ইকুয়ালস টু এপসাইলন নট আলফা বাই ডি। এটা হচ্ছে আমার সি এর ভ্যালু। কি এত কালি কমে গেল কেন? এটা হচ্ছে আমার সি এর ভ্যালু। তাহলে আই হোপ সি এর ভ্যালুটা আমি বার করতে পারলাম। তাহলে সি এর ভ্যালুটা আমি এখান থেকে বার করতে পারলাম যে এপসাইলন নট আলফা বাই ডি। কিন্তু যদি আমি এখানে অন্য কোনো একটা মিডিয়াম রাখি যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ধরো আমি একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে যেটার মান হচ্ছে কে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে এখানে ভরে দিয়েছি কোনো একটা ম্যাটেরিয়াল, তখন এপসাইলন নটের জায়গায় কে এপসাইলন নট লিখবো। সেক্ষেত্রে ক্যাপিটাল সি এর ভ্যালুটা হবে কে এপসাইলন নট আলফা বাই ডি। এইটাই হচ্ছে প্যারালাল প্লেটের ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের ফর্মুলা। এখান থেকে আমরা কয়েকটা তথ্য জানতে পারি। হোয়াট ইজ দ্যাট? নাম্বার ওয়ান, যে ক্যাপাসিট্যান্স ডিপেন্ড করছে এর ভেতরে কি ম্যাটেরিয়াল রেখেছো তার উপর। ম্যাটেরিয়ালের যদি কে বেশি হয়, আমি আগের ক্লাসে বলেছিলাম, তাহলে তার ক্যাপাসিট্যান্সের মান অটোমেটিক্যালি কি হবে? বাড়বে। তুমি ডাইরেক্টলি দেখতে পাচ্ছ এখান থেকে। তার মানে আমি চেষ্টা করবো এখানে এমন কিছু ম্যাটেরিয়াল ইউজ করার যার কে খুব হাই। এবার যে সমস্ত ম্যাটেরিয়ালগুলোর কে খুব হাই হয় না, তারা খুব আনস্টেবল টাইপের হবে বা লিকুইড হয়, এরকম টাইপের হয়। সেই জন্য এখনো এটার উপর রিসার্চ চলছে যে বিভিন্ন ম্যাটেরিয়ালকে বারবার কম্বিউজ করে বা ইউজ করে আমি কেটাকে যত হাই বানাতে পারবো, তাহলে আমার ক্যাপাসিট্যান্স কি ছোট জায়গাতে বানাতে পারবো। এপসাইলন নট এত শূন্য মাধ্যম কনস্ট্যান্ট। আলফা মানে প্লেটের এরিয়া যদি বাড়াই, প্লেটের এরিয়া মানে আমি যদি এইটুকু প্লেটের বদলে এত বড় প্লেট নিই তাহলে আরো সুবিধা, কিন্তু এত বড় প্লেট দিয়ে যদি তুমি ক্যাপাসিটর বানাও তাহলে সেই ক্যাপাসিটর রাখার জায়গাটাই তুমি পাবে না। সেই জন্য তোমাকে আলফাটাকে খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে ক্যাপাসিটর মোটা হয়ে যাবে। তো অনলি পসিবিলিটি কেটাকে তুমি বাড়াও। আর একটা হতে পারে ডি কে কমাও, তাহলে ডিস্টেন্সটাকে যদি কমিয়ে দাও, একদম গায়ে গায়ে লাগিয়ে দাও, তার মাঝে কি দিয়ে দাও? একটা পেপার বা তার মাঝে মাইকা, অভ্র, যারা হচ্ছে ডাইইলেকট্রিক, তাহলে পরে এটা পসিবল। তাহলে পরে তোমার কি হবে? সি বেড়ে যাবে। আমরা যে ক্যাপাসিটার দেখি আমরা এই মুহূর্তে নাই, ক্যাপাসিটার গুলো একদম ছোট, টাইনি, এইটুকু। এবার ওর ভিতরে স্যার কি করে এত ধরে রাখে? তুমি যদি ওটাকে খোলো, ওটা খুললে পরে দেখবে একটা লম্বা রোল পেপারের মতো বেরিয়ে যাচ্ছে। পেপারটাকে রোল করে 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 একটু ছোট্ট করা হয়। তার রোল কেন করছি? যদি লম্বা করছি তাহলে তার ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে? বাড়ছে। তুমি ছোট করে দিচ্ছ মানে এই নয় যে তার ক্ষেত্রফল কমছে, ওটা তো তুমি দূর থেকে দেখছো যে তার ক্ষেত্রফল কমছে, কিন্তু এটা যখন আউট করব তার প্রত্যেকটা লেয়ারে তো আমার এইরকম সিচুয়েশন ঢুকে গেছে। বা আমরা এরকম ভাবতে পারি যে ছোট ছোট পরপর লেয়ার গুলোকে নিয়ে একটা ব্লকের মতো ভাবতে পারি, এটাকে বলা হয় ব্লক ক্যাপাসিটর। পরে আলোচনা করছি ব্লক ক্যাপাসিটর নিয়ে। তাহলে এই হচ্ছে সি। এবার অনেক সময় আমরা কি করি, শুধুমাত্র একটা না ইউজ করে আমরা ডিফারেন্ট টাইপের এর মধ্যে ম্যাটেরিয়াল কে ঢোকাতে পারি। এখানে হয়তো K1 ঢোকালাম, এখানে K2 দিয়ে দিলাম। এবার এটা দুটো উপায়ে হতে পারে, দুটো উপায় খুব ভালো করে বোঝো। দুটো উপায়ে আমরা এটাকে ইন্ট্রোডিউস করাতে পারি। কি কি উপায় সেটা? নাম্বার ওয়ান, এক নম্বর উপায় হতে পারে যে আমি সেটাকে প্যারালাল টু দা লেন্থ রাখলাম। মানে কি, যেমন আমার এখানে ক্যাপাসিটরের দুটো প্লেট ছিল, ভেরি গুড। কি বার 10 এর ব্যাচের ছেলেটা এত ফোন করছে কেন? কাল কি বার? কাল তো মঙ্গলবার, কাল তোদের ক্লাস নাই। ঠিক আছে, তাহলে এরকম ছিল। এবার আমি ভেতরগুলো রাখছি না, আমি কি করছি, ধরো এই জায়গাটাতে আমি কি করলাম, ধরো এই জায়গাটাতে আমি K1 ম্যাটেরিয়ালকে চয়েস করলাম, যার থিকনেস হচ্ছে টি, আর এই জায়গাটায় চয়েস করলাম K2, আর পুরোটার থিকনেস তো তুমি জানো ডি, তাহলে এই জায়গাটা নিশ্চয় হয়ে যাবে ডি মাইনাস টি থিকনেস। এইরকম সিচুয়েশন একটা হতে পারে, বড় করছি না, আমি এটাকে ছোট করে রাখছি। আর একটা সিচুয়েশন কি হতে পারে, যে আমি এইভাবে না রেখে এইভাবে রাখবো। কেমন? ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, কিন্তু আমি কিভাবে রাখছি? এইভাবে রাখছি। এইটা একটা K1, এটা একটা K2, দুটোর থিকনেস সেম,
কিন্তু দেখো এইভাবে করে দিয়েছো বলে এরিয়া চেঞ্জ হয়ে গেছে, এর এরিয়া একই থাকবে, মানে এর আলফা সেম কিন্তু এর আলফা চেঞ্জ হয়ে গেছে। ধরো যদি একটার আলফা ড্যাশ হয় এরিয়া, তাহলে অবভিয়াসলি আরেকটার কত হবে, আলফা মাইনাস আলফা ড্যাশ। শুধু এইটুকুই নয়, আরো বোঝাবো কি। তুমি এখানে দেখো ইলেকট্রিক ফিল্ডটা আমার সিগমা বাই 2 এপসাইলন ছিল, অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড তো সেমই থাকবে দুই জায়গায়, কে দিয়ে দিয়েছো, ইন্ট্রোডিউস আলাদা করেছো, কিন্তু পোটেনশিয়াল ভাবো তুমি, পোটেনশিয়াল ডিসটেন্সের উপর ডিপেন্ড করছে। আর তুমি এখানে দেখতে পাচ্ছ ডিসটেন্স টি আছে, আর এখানকার ডিসটেন্স ডি মাইনাস টি আছে, তার ডিসটেন্স চেঞ্জ হচ্ছে মানে এদের পোটেনশিয়ালটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। পোটেনশিয়াল চেঞ্জ কোন কম্বিনেশনে হয়, সিরিজ কম্বিনেশন। সো মাথায় রাখবো এই কম্বিনেশনটা কিন্তু অবভিয়াসলি সিরিজ কম্বিনেশন। কেন, পোটেনশিয়াল আমার এখানে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আবার এখানে দেখো ডিসটেন্স সেম থাকছে বলে পোটেনশিয়াল কোনো চেঞ্জই হচ্ছে না, k1 k2 যাই বলো, শুধু এরিয়া চেঞ্জ হচ্ছে, সেজন্য এটা কি হবে, প্যারালাল কম্বিনেশন। এটা মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু জি বলো বা বোর্ড বলো বা নিট বলো, ভাই কোশ্চেন তো আসবে, তুমি যে কোনো কোশ্চেন বই দেখো, এটা কোশ্চেন থাকবে, থাকবে এখান থেকে কোশ্চেন, যারা সলভ করছো অলরেডি দেখবে এখান থেকে কোশ্চেন চলে এসছে। তাহলে এটা নিয়ে আলোচনা করি একটু। তাহলে আমরা লজিক্যালি ইলেকট্রিক ফিল্ড তো জানি স্যার এটাই হয় সিগমা বাই ডি এপসাইলন, সরি ইলেকট্রিক ফিল্ড হয় কত, সিগমা বাই এপসাইলন। আমাকে পোটেনশিয়াল বার করতে হবে, আর যেহেতু কে কে ইন্ট্রোডিউস করাচ্ছি, তাহলে এই জায়গাটা একটা কে টার্মকে ইউজ করতে হবে। তাহলে প্রথমটার পোটেনশিয়াল এটা যদি বার করি V1, তাহলে V1 কত হবে না, তো স্যার সিগমা বাই ছিল কত এপসাইলন, তাহলে এখন আর এপসাইলন হবে না, কে এপসাইলন 0 k1। আর ডিসটেন্সটা কত হয়ে যাবে ডি, কিন্তু এখানে ডিসটেন্স কত আছে টি, সেই জন্য আমি ডিসটেন্সটা লিখবো টি। কে বুঝলি না এই জায়গাটা বলবি। ভি মানে কত, ভি মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিসটেন্স। ইলেকট্রিক ফিল্ড কত, সিগমা বাই এপসাইলন 0, কখন, যখন এটা বায়ু মাধ্যমে থাকবে। কিন্তু যখনই আমি k1 ইন্ট্রোডিউস করে দিয়েছি, তখন তো আমাকে সিগমা কে উপরে থাকবে না, নিচে থাকবে, k1 এপসাইলন 0 আমাকে ইন্ট্রোডিউস করাতে হবে, তাহলে k1 দিলাম। আর ডিসটেন্স কত টি, টি দিলাম। আর নিচেরটার পোটেনশিয়াল ধরছি আমি V2, সো V2 শুড বি ইকুয়ালস টু সেম সিগমা বাই k2 এপসাইলন 0 ইনটু কত হবে, d মাইনাস টি। তাহলে টোটাল পোটেনশিয়াল কত হবে, টোটাল পোটেনশিয়াল হবে V1 প্লাস V2 হবে টোটাল পোটেনশিয়াল। সো টোটাল পোটেনশিয়াল হবে V1 প্লাস V2। তাহলে টোটাল পোটেনশিয়াল তুমি পাবে হচ্ছে সিগমা বাই এপসাইলন 0, ভালো কথা, সিগমা বাই এপসাইলন 0 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে তোমার t বাই k1 প্লাস কত d মাইনাস টি বাই k2, এটা পড়ে থাকবে। এটা হচ্ছে ক্যাপিটাল। ভাই এবার আমি আগের দিনই বলেছিলাম তোমাদের যে আজকে ক্যালকুলেশনের পার্ট হবে, আজ বোঝানো কম, আমি আগের দিন যা বুঝিয়ে দিয়েছি না ওইটাই থিওরি, ওইটুকুই, এবার খালি আমি ক্যালকুলেশন করবো, আর আমার কিচ্ছু করার না এখন। ক্লিয়ার। তাহলে এখন ক্যাপাসিট্যান্স যদি বার করতে হয় সি, তাহলে সি কত হবে, এগেন কিউ বাই ভি, তাহলে সি মানে কত কিউ বাই ভি, আর ভি তুমি পেয়ে গেছো, আর কিউ মানেও তুমি জানো সিগমা আলফা, সো এখান থেকে তুমি লিখতে পারো সিগমা আলফা বাই ভি, ভি মানে কত সিগমা বাই এপসাইলন 0, তাহলে পড়ে থাকছে টি বাই k1, টি বাই k1 প্লাস ডি মাইনাস টি বাই k2। হ্যালো হ্যালো, হ্যাঁ কে, আচ্ছা আপনি 10:30টার পর একটু ফোন করুন, ঠিক আছে, ব্যাচে আছি। এত ফোন কেন আসছে, কি ব্যাপার, আপনি আমাকে গ্রুপ থেকে রিমুভ করে দিন। ও ঠিক আছে, এই হলো। তাহলে সিগমা সিগমা দেখো কেটে গেলে আমি শুধু এইটাকে উপরে পাঠাচ্ছি, বাকিটাকে রেখে দিচ্ছি, ঠিক লিখেছি তো আমি। তাহলে সি শুড বি ইকুয়ালস টু এপসাইলন নট আলফা বাই টি বাই k1 প্লাস ডি মাইনাস টি বাই k2। এবার তোমার কাছে বিশেষ কেস দিতেই পারে যে k1টাকে তুমি বায়ু ধরো, তাহলে 1 হয়ে যাবে, k2টাকে কে ধরো, সো তুমি যা মন যায় এবার তুমি স্পেশাল কেস বসাও, আই ডোন্ট কেয়ার, বাট এইটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। ক্লিয়ার হয়েছে। এবার তুমি এখানে যা মন যায় দাও, k1 k2 কি বসাবে না বসাবে সেটা তোমার পার্সোনাল চয়েস। এবার আমি যদি প্যারালাল কম্বিনেশনের কথা ভাবি, তাহলে এর ক্যাপাসিট্যান্স কত হবে, সিম্পল, স্যার এর ক্যাপাসিট্যান্স কত হবে, তাহলে এর ক্যাপাসিট্যান্সটা বার করবো আমরা। প্যারালাল প্লেটের ক্যাপাসিট্যান্সের ফর্মুলা তো ভাই এইটা, কে এপসাইলন নট আলফা বাই ডি, সিম্পল। কিন্তু এখানে সম্ভবত আলফা নাই, কি আছে আলফা ড্যাশ, সেই জন্য আমি C1টাকে কি লিখবো না, তো k1, বিকজ k1 এপসাইলন নট আলফা ড্যাশ বাই কত ডিসটেন্স ডি, ডি তো চেঞ্জ হবে না, এবং C2 সমান কত লিখবো না, তো C2 সমান লিখবো k2
এপসাইলন নট বাট কি লিখবো আলফা মাইনাস আলফা ড্যাশ বাই ডি, এবং যেহেতু প্যারালাল আছে, প্যারালাল মানে সি ইকুয়ালস টু কত হয় c1 প্লাস c2, সেজন্য সি শুড বি ইকুয়ালস টু c1 প্লাস c2, বাস যোগ করে দাও। তাহলে যোগ করলে দেখো এপসাইলন নট কমন যায়, তাহলে এপসাইলন নট কমন গেলে k1 আলফা ড্যাশ প্লাস k2 আলফা মাইনাস আলফা ড্যাশ, এটা হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্সের ফর্মুলা। এ বাবা থার্ড যাবে না, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট, তাহলে এটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে কনসেপ্ট। এবার আমরা যদি স্যার একটা প্লেট না বসাই, এরকম আমি 50টা প্লেট বসাই, হতেই পারে অবভিয়াসলি, তাদের ডিসটেন্স কমিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কি রকম ভাবে আমরা অ্যাপ্রোচটা করব? অ্যাপ্রোচের কিছু নাই, সব ফর্মুলাই সেম থাকবে, জাস্ট আমি একটা সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরো আমি এখানে নাম্বার অফ প্লেটস অনেক নিচ্ছি, কতগুলো, ধরো এন নাম্বার, আমি আঁকছি কম বাট নিচ্ছি এন, আমি অনেকগুলো প্লেট নিচ্ছি, কটা প্লেট, ধরো এত বড় একটা ক্যাপাসিটার বানাচ্ছি আমি, তাহলে এটা তার ফার্স্ট প্লেট, তাহলে এটা তার সেকেন্ড প্লেট, এইরকম ভাবে ভাবো, তাহলে এই 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 এরকম ভাবে যাবে, এরকম হতেই পারে, হতে পারে তো, বা আর একটা প্লেট আমি নিচে ভরে দিতে পারি, বাদ দাও। আচ্ছা দেখো এই দুটো মিলে কি একটা ক্যাপাসিটার তৈরি করবে? ইয়েস। আবার এই দুটো মিলেও তো একটা ক্যাপাসিটার তৈরি করবে নাকি? তার মানে এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা ক্যাপাসিটার তৈরি হচ্ছে। প্লেট কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে প্লেট সংখ্যা থাকছে আমার 12টা, ক্যাপাসিটার পাচ্ছি তাহলে কতগুলো আমি? 11টা, মানে এন খানা প্লেট থাকছে অ্যাকচুয়ালি n-1, আর সবগুলোই কি কম্বিনেশনে থাকবে? সবগুলোই থাকবে প্যারালাল কম্বিনেশন, পোটেনশিয়াল আলাদা হবে না সবার, প্যারালাল কম্বিনেশন থাকবে। তাহলে প্যারালাল কম্বিনেশন মানে কি হবে? সিম্পল যোগ, তাই যোগ হয়ে গেলে অ্যাকচুয়ালি সবগুলো যদি যোগ করো তাহলে n-1 টাইম হবে, ইয়েস অর নো? সেই জন্য যদি এই কেস দেখো, তাহলে এই কেসে তোমার ক্যাপাসিট্যান্সটা হবে জাস্ট এখানে কতগুলো গুণ হবে n-1, যদি তোমার প্লেট কটা থাকে? n খানা প্লেট থাকে, সো নাম্বার অফ প্লেট যদি n হয় তখন ক্যাপাসিটর হবে n-1 কে এপসাইলন নট আলফা বাই ডি, বাস আর কিছু নয়, বাস আর কিছু নয়। সো এইটাও মাথায় রাখবো আমরা, যদি n নাম্বার প্লেট থাকে তো কত কি হতে পারে। আই হোপ প্যারালাল প্লেট ক্যাপাসিটরের পুরো কনসেপ্টটাই আমি এখানে বোঝাতে পারলাম। যদি কোনো রকমের ডাউট হয় আমাকে তুমি বলতে পারো। আছে কোনো রকম ডাউট? বলো। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? ওকে, এখন আমরা স্ফেরিক্যাল ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব, গোলীয় ক্যাপাসিটর। দেখো ক্যাপাসিটর তুমি যে কোনো কিছুকে বানাও, তোমাকে মুদ্রা কথা জানতে কি হবে? ভি, আর জানতে হবে কিউ, বাস তুমি ক্যাপাসিটর পেয়ে গেছো। তুমি যদি কিউ জানো, তুমি যদি ভি জানো, তুমি ক্যাপাসিটর অবভিয়াসলি পেয়ে গেছো, বাস আর কিছুই না, ঠিক আছে? তাহলে তুমি ক্যাপাসিটর পেয়ে গেছো। ওকে, নাও যদি আমরা কনসেপ্ট দেখি, তাহলে একটা গোলীয় ক্যাপাসিটর বানাবো। তো দুটো কনসেন্ট্রিক স্ফিয়ার নিলাম, কনসেন্ট্রিক মানে যাদের কেন্দ্র একটা পয়েন্টে আছে, দুটো কনসেন্ট্রিক, মন দিয়ে কনসেন্ট্রিক মানে এটা একটা ক্যাপাসিটর মানে স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার, ধরে নাও এর রেডিয়াস এ, এর রেডিয়াস বি। এবার তুমি কোনো একটাকে চার্জ দিয়েছো, অসুবিধা নাই, তাহলে অবভিয়াসলি দুটোর মধ্যে চার্জ তো তোমাকে সেমই দিতে হবে, তবে তো প্লেট ক্যাপাসিটর হবে, না তো হবে না। তাহলে একটাকে প্লাস কিউ দিলে অপরটা অবভিয়াসলি কি হবে? মাইনাস কিউ, এবং তার ফলে তোমার কি হবে? এই জায়গাটা একটা পোটেনশিয়াল ডিফারেন্স অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। তাহলে বি এর জন্য পোটেনশিয়াল কত হবে? 1/4πε0 বি। তাহলে এইটার রেডিয়াস যদি বি হয়, আর এই ক্যাপাসিটি এইটাকে ধরলাম 2 নাম্বার, এটাকে ধরলাম 1 নাম্বার, তাহলে ভি2 এর ভ্যালু কত হবে? না তো স্যার 1/4πε0, আমি শুনলাম ধরলাম বায়ুতেই আছে, চার্জটা কিউ দিয়েছি, তাহলে কিউ বাই বি। আর এর জন্য কত হবে? এগেইন চার্জ তো সেম কিউ, তাহলে কত হবে? v1 শুড বি ইকুয়ালস টু 1/4πε0, কিন্তু কি হবে? মাইনাস কিউ বাই এ। আর টোটাল পোটেনশিয়াল কত হবে? না তো কমনলি এলে 1/4πε0 কিউ, ব্র্যাকেটে গেলে 1/b মাইনাস 1/a। এবার তুই কিউ কাকে দিয়েছিস না দিয়েছিস এটা তোর ব্যাপার, তুই যদি কিউ ভেতরে ভরিস তাহলে এটা মাইনাস এটা প্লাস, উল্টো মাল্টা হয়ে যাবে। কনসেপ্ট তো তুমি যা কোশ্চেন দেবে কোশ্চেনের উপর ভাববে, আমি তো বোঝাবো, তো যাই দেখ আমাকে কনসেপ্ট নিতে হবে।
এবার এটাই যদি জেনে যায় তাহলে ভাই ক্যাপাসিট্যান্স জানার আমার কোনো বাকি রইলো না। ক্যাপাসিট্যান্স মানে কত? কিউ বাই ভি। এবার কিউ বাই ভি মানে কত? কিউ, আর ভি মানে কত? কিউ বাই 4πε0। তাহলে 4πε0টাকে উপরে রাখলাম, আর 1/b মাইনাস 1/, এটাকে নিচে রেখে দিলাম। এটাই হবে নিশ্চয়ই। সেই জন্য কিউ কিউ কেটে গেলে ক্যাপাসিট্যান্সটা আমার পড়ে থাকছে 4πε0/1/b, সরি 1/b মাইনাস 1/a। এটা জেনারেল, দিস ইজ জেনারেল, কিন্তু আমরা কিছু স্পেশাল কেস দেখবো। জেনারেল তো প্রথমে যেটা তোমাদের আছে এটা জেনারেল হলো। তোমাদের বই হয়তো 1/a মাইনাস 1/b দেওয়া আছে, অসুবিধা নাই, উল্টোটা ধরেছে, কোনো ব্যাপার হবে না, ঠিক আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার এট অল। এবার আমরা যদি জেনারেলাইজ করি ব্যাপারটাকে, তো প্রথমে যেটা বলছে যে আউটার লেয়ারটাকে আমরা কি করছি? গ্রাউন্ড। তো একটা ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। আউটার লেয়ারটাকে আমি গ্রাউন্ড ধরছি। তাহলে এখন দেখো আউটার লেয়ারটাকে যদি আমি গ্রাউন্ডেড ধরি, আউটার লেয়ারটাকে গ্রাউন্ড করছি, তো আউটার লেয়ারকে গ্রাউন্ড করলে একে চার্জ দিতে হবে, ইয়েস অর নো? ভালো করে বোঝো, আউটার লেয়ারকে গ্রাউন্ড করলে একে চার্জ দিতে হবে, তবেই তো এখান থেকে ফ্রি চার্জ গুলো বেরোবে। তখন অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে? a মাইনাস বি হবে। হ্যাঁ বোঝো, আমি এখানে কি করেছিলাম? আমি চার্জটা একে দিয়েছিলাম, একে চার্জ দিয়েছিলাম বলেই তো এ পজিটিভ ছিল, এ কি হয়ে গেছিল? নেগেটিভ। তখন গ্রাউন্ড কাকে করতে হতো? আমাকে একে। এরকম ভাবে ভাবো। তাহলে এখন যেহেতু একে দিচ্ছি, তাহলে এখন লজিক্যালি আমাকে চার্জ দিতে হবে প্লাস কিউ এখানে, তবে এখানে কি জেনারেট হবে? মাইনাস কিউ। তাহলে অটোমেটিক্যালি দেখো বিটা হয়ে যাচ্ছে মাইনাস, আর এটা কি হয়ে যাচ্ছে? প্লাস। সো এখানে যে আমি সি বা ভি বার করছি, এই ভিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? 1/4πε0, জাস্ট এখানে কি হয়ে যাবে? 1/a মাইনাস 1/b ফর দিস স্পেশাল কেস। কেন হলো বোঝাতে পারলাম আই গেস? কেন হলো? এখানে কিউ দিলে এখানে অটোমেটিক্যালি মাইনাস কিউ, তাই না? আর প্লাস কিউটা কি হবে? ফ্রি চার্জ, বাইরে বেরিয়ে পালিয়ে যাবে গ্রাউন্ডেড আছে বলে। এই হচ্ছে সিচুয়েশন, এই হচ্ছে সিচুয়েশন। এখন আমরা এটাকে গ্রাউন্ড ধরছি। গ্রাউন্ড মানেটা কি? গ্রাউন্ড মানে এর পোটেনশিয়াল কত? জিরো। এই আউটার লেয়ারের পোটেনশিয়াল জিরো। আবার পোটেনশিয়াল জিরো কোথায় পাওয়া যায়? না তো স্যার অসীমে পাওয়া যায়। তাহলে একে আমরা তো ভাবতে পারি যে এমন একটা ব্যাসার্ধের গোলক যার ব্যাসার্ধ কত? অসীমে পড়ে আছে। হতে তো পারে, কারণ একে তো তুমি জিরো পোটেনশিয়ালে রেখেছো, অবভিয়াসলি গ্রাউন্ডেড আছে, জিরো পোটেনশিয়ালে রেখেছো। সেজন্য আমরা এখানে ভাবতে পারি, ইমাজিন করতে পারি যে এই গোলকের আউটার লেয়ার যেটা আছে সেটা অসীম দূরত্ব অবস্থিত। অসীম দূরত্ব হওয়ার জন্য তার পোটেনশিয়াল অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে? জিরো। তো যদি অসীম দূরত্ব হয় বি এর টার্মটা কত হবে? ইনফিনিটি। সেই কারণে আমরা এখানে দেখবো ভি এর ভ্যালু পড়ে যাচ্ছে 1/4πε0, 1/a মাইনাস 1/ইনফাইনাইট। 1/ইনফাইনাইট মানে জিরো, সো 1/4πε0a। এবং ক্যাপাসিট্যান্স কত পাবো? কিউ বাই ভি, সরি এখানে কিউ থাকবে একটা, সো কিউ বাই ভি যদি করো তাহলে ভি এর ভ্যালু এখানে বসাও। তাহলে যদি ভি এর ভ্যালুটা বসাও তাহলে কিউ বাই 4πε0a, কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে গেলে সি সমান 4πε0a। এটা হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্স যখন আউটার লেয়ারকে আমরা গ্রাউন্ডেড করব। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ভেতরে গ্রাউন্ডেড করা। ক্লিয়ার? এত ক্লিয়ার হচ্ছে সবার আই গেস? এবার যদি আমরা ভেতরেরটাকে গ্রাউন্ড করি, ভেতরের যে তোমার ক্যাপাসিটি মানে গোলক আছে, তাহলে ভেতরের গোলকটাকে যদি আমরা এখন গ্রাউন্ডেড করি, কি বুঝতে পারছিস তোরা? অসুবিধা হচ্ছে? ক্লিয়ার? এবার ধর আমি বাইরেরটাকে গ্রাউন্ড করিনি, আমি কি করছি? ভেতরেরটাকে গ্রাউন্ড করছি, ভেতরটা গ্রাউন্ড করছি। তাহলে ভেতরেরটাকে গ্রাউন্ড করছি মানে কি অ্যাকচুয়ালি? মানে আমাকে চার্জটা বাইরের সারফেসে দিতে হবে প্লাস কিউ, এবং এখান থেকে ফ্রি চার্জ বেরিয়ে গেল এবং এখানে পড়ে থাকলো কত? মাইনাস কিউ। এরকম সিচুয়েশন হবে। এবার দেখো সিচুয়েশন এরকম হচ্ছে যে এই ভেতরের গ্রাউন্ডের চার্জটাকে এরকম করে দিচ্ছ, তাহলে এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অটোমেটিক্যালি থাকবে। কত থাকবে? না তো ভি শুড বি ইকুয়ালস টু 1/4πε0, বাইরে চার্জ দিচ্ছ মানে বি মাইনাস এ হয়ে যাবে। তাহলে 1/4πε0 ইন্টু কিউ 1/b মাইনাস 1/a হবে। তুমি 1/a মাইনাস 1/b ও নিতে পারো, তুমি যেখানে যা নিতে পারো, অসুবিধা নাই। তোমার যা প্রশ্ন দেবে তুমি সেই মতো চয়েস করবে। আর তার সাথে এখানে হচ্ছে কি, এই বেটাকে গ্রাউন্ড করছি,
এইবারটাকে গ্রাউন্ড করছি মানে এর জায়গাটার পোটেনশিয়াল কত হয়ে যাচ্ছে 0। তার মানে এইটা যদি 0 হয়ে যায় তার মানে এই জায়গাটায় আমরা বলতে পারি কি অসীম, বা এই জায়গাটায় 0 পোটেনশিয়াল পুরো বাদ। তার মানে এই প্লাস কিউ চার্জের জন্য এর ভেতরে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল অটোমেটিক্যালি জেনারেট হতে থাকবে এই আউটার সারফেসটাকে বাদ দিলে পরে। ঠান্ডা লাগছে? এসি বন্ধ করে দেবো? থাকবে, এসি থাকবে, ফ্যান বন্ধ হোক। তাহলে এই আউটার সারফেসের জন্য কি হবে, এই পুরো পার্টের জন্য আমরা যদি দেখি তাহলে এই প্লাস কিউ এর জন্য আর এই মাইনাস কিউ এর জন্য, যেটা এর মধ্যে ইনডিউসড বাউন্ড চার্জ আছে, তার পোটেনশিয়ালটা এটা জেনারেট হলো। কিন্তু যখন আমি একটাকে গ্রাউন্ড করছি তার জন্য একটা ক্যাপাসিট্যান্স অটোমেটিক্যালি পাওয়া যাচ্ছে 1/4πε0 এ। কেন? আমরা তাকে ধরছি তার অসীম দূরত্ব পর্যন্ত কি আছে লজিকটা। তাহলে যখন তুমি আগের কেসে করেছিলে এইটাকে গ্রাউন্ড, তখন তোমার ε0 এ পেয়েছিলে, তাহলে এবার কি পাবে তুমি? অটোমেটিক্যালি বি পাবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বি। তাহলে এক্ষেত্রে সি পাবো C1, এক্ষেত্রে C2 পাবো, এবং দুটো সি থেকে আমরা ইকুইভ্যালেন্ট সিটাকে বার করে নিতে পারবো C1 + C2 দিয়ে। তাও করা যেতে পারে, তোমাদের দেখো তাই হয়তো করে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে C1 টা বার করতে পারো, কত হবে না তো Q/V, সেম ফর্মুলা এক্স্যাক্টলি যা পেয়েছো, এক্স্যাক্টলি সেম ফর্মুলা। কি পেলে না তো Q/V এর মান বসাও, তাহলে 1/4πε0 Q ইন্টু 1/B - 1/A, কিউ কেটে গেল, তার মানে C1 পড়ে থাকছে 4πε0/1/B - 1/A, আর C2 কত হবে তাহলে 4πε0B পড়ে থাকবে নাকি, এবং ক্যাপাসিটর হবে C = C1 + C2। এটা কি কম্বিনেশন? প্যারালাল। কেন প্যারালাল নিলাম? হোয়াই বল দেখি। পোটেনশিয়াল কি আছে? সেম, ভেতর ঢুকে আছে না, সেই কারণে C = C1 + C2। সো 4πε0 যদি কমন নিয়ে নাও, B + 1/1/B - 1/A, দ্যাটস ইট। এরকম কিছু আছে? একটু আলাদা হয়তো আছে, হ্যাঁ ওই ক্যালকুলেশন করে দিয়েছি আমরা। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার যদি আমরা একটা চোঙাকার নিই, চোঙাকার মানে সিলিন্ড্রিক্যাল, তাহলে সিলিন্ড্রিক্যালের পোটেনশিয়ালের ফর্মুলা কি জানো তোমরা? ক্যাপিটাল V = 2x log 2 বোধহয় ছিল, তাই না? 2 λ log 2, 1/4πε 2x log 2 ছিল, log 2, হ্যাঁ 2 λ log 2 মনে পড়ছে না? আবার ক্যালকুলেট করতে হবে, আমার ভুলে গেছি। V এর ভ্যালুটা হচ্ছে 1/4πε0 2 λ, একটা ক্যালকুলেট করলো না তোদের আমি চোঙের জন্য, log 2। তাহলে যদি V জেনে যাও তাহলে Q, তাহলে অবভিয়াসলি C এর ভ্যালু কত হবে? Q/V। তাহলে Q/V দিয়ে দিলে পরে আমি ইজিলি বার করে নিতে পারবো। ঠিক আছে, তো তোমাদের লগের এই C এর ফর্মুলাটা একটু জেনে রেখো, ক্যালকুলেশন আমাদের সিলেবাসে নেই। 4πkε0 2 log B/A। এখানে যে ল্যামডার কথাটা আমি বলছিলাম, সেই ল্যামডাটা হচ্ছে কি লিনিয়ার চার্জ ডেনসিটি, এন্ড ল্যামডা মানে তুমি অবভিয়াসলি জানো কত হবে? Q * L, যেটা L হচ্ছে তার লেংথ। তো ইজিলি ওখান থেকে আমরা বার করতে পারবো। সো ফর্মুলাটা একটু মনে রাখো, তাহলেই হবে। নেক্সট 4.6.5 এ যে পয়েন্টটা আছে, আহিত ধারকে সঞ্চিত শক্তি, অবভিয়াসলি এটা আমি করিয়ে দিলাম এখনি, ½ CV², তাই রিপিট আর করাচ্ছি না। আমরা একটা প্রবলেম করবো, সেটা হচ্ছে 9 নম্বর প্রবলেম, পেজ নাম্বার 168 একটু দেখো প্রবলেমটা। প্রবলেম নাম্বার 9টা অবভিয়াসলি একটু বুঝে নেবো আমরা। 161 পেজ, সহজই প্রবলেম আছে। আমি নর্মালি প্যারালাল প্লেটকে কেমন বলছি? প্যারালাল থাকবে, কিন্তু এখানে প্যারালাল দিচ্ছি না প্লেটকে। কিরকম দিচ্ছি না তো একটা এরকম দিয়ে একটা এরকম দিচ্ছি, যাতে করে এখানকার থিকনেসটা হচ্ছে T, এবং সে এর সাথে কি করছে? থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। আসতে বাবা, আর এর লেন্থটা কত না তো লেন্থ দুটো সেম L। তাহলে এখন আমাকে কি বার করতে বলেছে? এখন আমাকে বার করতে বলেছে ক্যাপাসিটর, নাকি ক্যাপাসিট্যান্স বার করতে বলেছে। তাহলে ক্যাপাসিট্যান্সের প্যারালাল প্লেটের ফর্মুলা কি? প্যারালাল প্লেটের ক্যাপাসিট্যান্সের ফর্মুলা হচ্ছে সিম্পল ফর্মুলা, যদি K থাকে তোমার তাহলে K∈0 α/D। অবভিয়াসলি ধরো এর আলফাও তুমি জেনে গেছো, কিন্তু তুমি D জানো না, ডিটা তুমি জানো না, বা D তোমাকে জানতে হবে। D মানে ডিসটেন্সটা দেখো ভ্যারি করছে, তাহলে এখানকার ডিসটেন্স আর এখানকার ডিসটেন্স জেনে যদি অ্যাভারেজ বার করে নাও তাও হবে। তাহলে অবভিয়াসলি এটা যদি থিটা হয়, এই ভ্যালুটা কত হবে? তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতি, তাহলে এটা নিশ্চয়ই কত হবে? L sin থিটা, আর এটা তো অবভিয়াসলি T, তাহলে এইটুকু হচ্ছে T + L sin থিটা। সো D এর ভ্যালু কত হবে? D এর ভ্যালু হবে স্যার T + L sin থিটা বাই কত হবে? 2।
তার মানে অ্যাকচুয়ালি কত হবে 2t/2 মানে t প্লাস l sin থিটা বাই 2 তাই হওয়া উচিত। এখন আমি যদি ডি এর ভ্যালুটা বসাই তাহলে c সমান কত আসবে k এপসাইলন নট আলফা বাই t প্লাস l sin থিটা বাই 2। আবার থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটাকে আমরা থিটা আকারেও লিখতে পারবো। তো সাইন থিটাকে আমরা থিটা আকারে লিখছি যদি থিটা খুব ক্ষুদ্র হয় l থিটা বাই 2। এবার এটাকে উপরে তোলো দিয়ে বাইনোমিয়াল বসাও তাহলেই হয়ে গেল। সো ক্যাপিটাল C শুড বি ইকুয়ালস টু k এপসাইলন নট আলফা t প্লাস l থিটা বাই 2 টু দি পাওয়ার -1। যদি থিটার ভ্যালু তো খুবই ক্ষুদ্র অবভিয়াসলি, তাহলে -1 এখানে ঢুকে গেলে দেখো অপশন মিলে যাচ্ছে কিনা, তাহলে হয়ে যাবে। তাহলে এই রকম টাইপের প্রবলেম আমরা কিন্তু বাড়িতে 30 খানা নেক্সট দিন করে আসবো এক্সাম্পল থেকে। সো 30টা প্রবলেম বাড়িতে এক্সাম্পল থেকে জাস্ট প্র্যাকটিস করে নিয়ে আসবে, নট লিখে টিখে করার কোনো দরকার নাই, ইউ জাস্ট প্র্যাকটিস করে 30টা প্রবলেম নিয়ে আসবে নেক্সট দিন বাড়িতে এবং আমাকে জমা দিয়ে যাবে। ঠিক আছে, রবিবার দেবে, আমি সোমবার দিন আশা করছি খাতাগুলো দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, তাহলে এত ক্লিয়ার হয়েছে পুরো। তাহলে এই টাইপের প্রবলেম তোমাদের দেখো বইটা যেহেতু আপডেট হয়েছে বাংলা ভার্সনে, ভুরি প্রবলেম দেওয়া আছে, প্রচুর প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমগুলো সলভ করবে। যদি আজকে আমাদের পড়া হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করব যে তোমাদের করতে পারি, যেন প্রবলেম সেটটা শুরু করতে পারি। ওকে, এবার হচ্ছে কি আমাদের পেপার ক্যাপাসিটর। কিন্তু প্রবলেম আমরা এই রাখবো না, প্রবলেম আরো জটিলে যাবো। যখন আমরা টিপিপি দেবো তখন প্রবলেমগুলোকে অ্যাকচুয়ালি ফেস করবো। আমাদের বইয়ে প্রবলেম নেই, টিপিপিতে সেই প্রবলেমগুলো আছে। টিপিপিটা আমি বাংলা ভার্সনটা কমপ্লিট করতে পারিনি বলে আজকে দিতে পারলাম না, নেক্সট দিন আশা করছি বাংলা ভার্সনটা হয়ে যাবে, ওকে দেওয়া আছে। ঠিক আছে, তো তাহলে এই ক্ষেত্রে আমরা কনসেপ্টের এই প্রবলেমগুলো বুঝলাম। এবার বিভিন্ন টাইপের ক্যাপাসিটর আমরা নিয়ে আলোচনা করব। বিভিন্ন টাইপের ক্যাপাসিটর মানে কি? যেমন ধরো পেপার ক্যাপাসিটর কাকে বলে? যদি কোনো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর মাঝে আমরা যদি পেপারকে অ্যাজ এ ডাই ইলেকট্রিক মিডিয়াম ভরে দিই তাহলে সেই রকম ক্যাপাসিটরকে বলবো আমরা পেপার ক্যাপাসিটর। চিরকুটটা ব্যাগে ভর, নিচে আজকে পরিষ্কার করা হয়েছে, নোংরা করিস না। তাহলে এটা হচ্ছে পেপার ক্যাপাসিটর। মাইকা ক্যাপাসিটর হতে পারে। মাইকা কেন দেবো এই জায়গাটায়? মাইকা ইজিলি অ্যাভেলেবেল, পেপার ইজিলি অ্যাভেলেবেল, এই জন্য দেওয়া হয়। আচ্ছা, এরপর হয় ব্লক ক্যাপাসিটর। ব্লক ক্যাপাসিটরটা কি? চলে যাও, ব্লক ক্যাপাসিটরটা কি? একটা ব্লকের মতো থাকবে। এবার দেখো ব্লক ক্যাপাসিটর, একটা ব্লক মানে এখানটাতে এরকম করে তোমার প্লেট আছে, ঠিক আছে, প্লেট আছে। এবার এখানে আরো কিছু প্লেট দেওয়া আছে, কিন্তু তুমি এইটাকে কি করতে পারবে? রোটেট করতে পারবে। মানে তুমি এরকম ভাবে ভাবো যে এটা 3D তে এরকম ভাবে আছে, ভাবো এই যে প্লেটটা এঁকেছি এটা এইরকম ভাবে আছে একটা সিলিন্ডারের মতো। আর তুমি কি করছো? প্লেটটাকে এইভাবে আস্তে আস্তে বাড়াতে পারছো, কমাতে পারছো, মানে প্লেটটা এদিকে ঘোরালে বাড়ছে। তো যদি এইভাবে ঘোরায় প্লেটটা বাড়ে তাহলে কন্ট্যাক্টের ক্ষেত্রে এরিয়া বেড়ে যাচ্ছে, এরিয়া বাড়লে ক্যাপাসিটর কি হবে? বাড়বে। তার মানে আমি যদি এরকম সিলিন্ডারের ক্ষেত্রে চয়েস করি, দিয়ে আমি যদি প্লেটটাকে এইভাবে রোটেট করাই এদিকে বা এইভাবে রোটেট করাই, এরিয়া বাড়ছে মানে ক্যাপাসিটর বাড়ছে, ক্যাপাসিট্যান্স। আবার যদি এদিকে ঘোরাই ক্যাপাসিট্যান্স কমছে, তাহলে এটাকে বলে চেঞ্জিং ক্যাপাসিটর। তাহলে চেঞ্জিং ক্যাপাসিটরকে আমরা ইউজ করতে পারি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ভ্যারাক্টর, VARACTOR, ভ্যারাক্টর, ভেরিয়েবল ক্যাপাসিটর, দ্যাট ইজ কল্ড ভ্যারাক্টর। এই ভেরিয়েবল ক্যাপাসিটর অনেক ক্ষেত্রে আমাদের দরকার হয়, যেমন রেডিওতে টিউনিং এর ক্ষেত্রে আমার দরকার হয়, টিউনিং এর ক্ষেত্রে। এবার এমন কিছু জায়গা আছে রেডিওতে যেমন আমাদের ছোট্ট ক্যাপাসিটর দরকার পড়ছে, সেক্ষেত্রে আমরা এমন কিছু চয়েস করব যেখানে ক্যাপাসিটরটা ছোট হয়, যেমন মাইকা ক্যাপাসিটর, পেপার ক্যাপাসিটর, এরকম টাইপের। কিন্তু যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে কি হয়? ইনস্ট্যান্টলি আমাকে প্রচুর এনার্জি দরকার হয় বা পোটেনশিয়াল দরকার হয় বা চার্জ দরকার হয়। যেমন ধরো তুমি গ্যালভানাইজেশনের একটা প্ল্যান্টে গেছো, গ্যালভানাইজেশন মানে এখানে প্রচুর পরিমাণে লোহা পড়ে আছে বা কপার সালফেট পড়ে আছে, তার উপর তুমি একটা ম্যাটেরিয়ালকে ঢোকাচ্ছো, মানে সেখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটি তোমার এনার্জি দরকার বা পোটেনশিয়াল দরকার। সেক্ষেত্রে আমরা এই ছোট ক্যাপাসিটর দিয়ে জেনারেট করতে পারবো না, তখন আমাদেরকে দরকার হয় ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর মানে একটা ইলেকট্রোলাইসিস, মানে তোমার ইলেকট্রোলাইট থাকবে, তার মধ্যে দুটো অ্যানোড ক্যাথোড থাকবে। ওই ক্যাথোড অ্যানোডের উপরে একটা অন্য পদার্থের প্রলেপ পড়ে গেলে পরে দুটো আলাদা আলাদা প্লেটের মতো কাজ করে। এইভাবে খুব হাই ভোল্টেজ বা হাই তোমার মানে ইল্ডিং চার্জ যদি আমরা চাই, সেক্ষেত্রে আমরা এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরকে ইউজ করতে পারবো, অবভিয়াসলি আমরা পারবো। এছাড়াও আমরা ইউজ করতে পারি একটা বিশেষ যন্ত্র, তাকে বলবো আমরা কি? ডি গ্রাফ জেনারেটর বা ভ্যান ডি গ্রাফ জেনারেটর। এই ভ্যান ডি গ্রাফ জেনারেটর তোমরা যদি কেউ BITM যাও, BITM এ দেখবে হাতে করে এরকম হুইল ঘোরায়, এরকম করে হাত দিলে পরে তোমার মাথার চুলগুলো এরকম লম্বা লম্বা মানে খাড়া খাড়া হয়ে যায়। সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি
ওই ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। সো এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটর কনসেপ্টটা বুঝবো আজকে, যে আজকে আমাদের এই টপিকের ক্লাস শেষ করব যাতে আমরা অঙ্ক করতে পারি। টিপিপির অঙ্কে আমরা আমাদের ভালো কিছু অঙ্ক দেখবো, যেখানে রেসপন্স টাইমের প্রবলেম দেখবো, তখনই আমি থিওরিটা বোঝাবো, নাহলে পরে থিওরি বুঝে ওই করলে পরে অনেক সময় হয়ে যাবে, পারবে না। যাতে করে আমরা আজকে কিছু প্রবলেমটা শেষ করে দিতে পারি, ঠিক আছে? কারণ প্রায় আমাদের মে মাস তো শেষের দিকে হয়ে যাবে এবার, কারণ এরপর আমাদেরকে ইলেকট্রিসিটি ধরতে হবে। ওকে, এত ক্লিয়ার? ভ্যান্ডিগ্রাফ জেনারেটর বুঝো। ভ্যান্ডিগ্রাফ জেনারেটর কি করা হয়, এখানে একটা ছোট্ট মোটর ইউজ করা হয়। মোটরটা বনবন করে ঘুরছে, এই মোটরটা ঘুরছে এবং এই জায়গাটা একটা সিল্কের কি হয় বেল্ট ইউজ করা হয়। এই সিল্কের বেল্টের সাহায্যে এখানে আর একটা হুইল আছে, সেই হুইলটা ঘোরে, মানে এরকম ভাবে একটা জাস্ট পাথ দিয়ে এটা ঘুরছে, বনবন করে ঘুরছে, ঠিক আছে? আর একে কেন্দ্র করে এরকম একটা স্ফেরিক্যাল একটা বল থাকে এবং এই জায়গাটা একটা সূচালো অংশ থাকে। তোমরা তোমাদের বই নম্বর পেজ নম্বর 4.36 এ দেখতে পারো, ঠিক আছে? ওকে, এবার দেখো, ধরো আমি এই হুইলটাকে রোটেট করছি বাই হ্যান্ড, সাইকেলের হুইলের মতো ভাবতে পারো। সাইকেলে যেমন প্যাডেলটাকে ঘোরালে কি হয়, হুইলটা ঘুরে, ওই রকম টাইপের হুইলটা ঘুরছে। এবার আমি কি করবো, এখানে খুব হাই একটা সোর্স রাখবো, যার ফলে প্লাস অথবা মাইনাস কোনো চার্জ এখানে যাবে, কোনো একটা চার্জ যাবে। তো এট ফার্স্ট ধরো আমি এখানে প্লাস বা মাইনাস যে কোনো একটা চার্জ, ধরো প্লাস চার্জ দিচ্ছি। তো প্লাস চার্জ যখন এখানে আমি রাখবো এই বডিটার মধ্যে, তো এটা সূচিমুখ নাকি রে, তাহলে এখান থেকে প্রচুর প্লাস চার্জ ফ্লো মারবে কোথায়, এই সিল্কের বেল্টের ওপর। তাহলে লজিক্যালি এই সিল্কের বেল্টটা কি হয়ে যাবে, প্লাস চার্জড হয়ে যাবে, ওই পার্টিকেল গুলো গিয়ে সিল্কের বেল্টে গিয়ে মারবে। আর সিল্ক যেহেতু তড়িতের কুপরিবাহী পদার্থ, তাহলে সিল্কের বেল্টের থেকে এই চার্জটা আর এদিকে পালাবে না, কোনো জায়গায় পালাবে না। সিল্কের বেল্টটাকে ঘোরালে এই প্লাস চার্জটা আমার এখানে এসে জমা হবে, কারণ আমি ঘুরিয়ে প্লাসটাকে এখানে নিয়ে যাচ্ছি। মাথায় রাখবে প্লাস চার্জ কিন্তু নিজে ট্রাভেল করছে না। তাহলে এখন কি হবে, এই ক্ষেত্রে যদি প্লাস দিই, তাহলে এখানে সূচিমুখ হওয়ার কারণে এই প্লাসের জন্য এই জায়গাটায় হিউজ মাইনাস চার্জ জেনারেট হবে। আর এর মাইনাসের থেকে দূরে কোথায় বসে আছে প্লাস, তাহলে এই পুরো বডিটা আমার কি হয়ে যাবে, প্লাস চার্জড হয়ে যাবে। এবং এর ফলে আমরা এই জায়গাটায় হাত দিলে পরে প্রচুর পরিমাণে ওই চার্জ ফিল করতে পারবো, এবং সেম চার্জ যদি আমার শরীরে যায়, তাহলে এই চার্জটা আমার শরীরে ডিস্ট্রিবিউট হবে। ডিস্ট্রিবিউট হওয়ার ফলে আমার চুলের প্রত্যেকটা জায়গায় পজিটিভ চার্জ ঢুকে গেলে পরে চুলগুলো পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, হওয়ার কারণে এরকম করে খাড়া লম্বা হয়ে দাঁড়িয়ে থাকবে। ওকে, এবার সেম ওয়েতে আমরা আরো একটা এরকম করে বল নিতে পারি, এবং এরকম একটা নিয়ে এই জায়গাটায় একটা মাইনাস সোর্স দিয়ে, তাহলে এখানে আমরা মাইনাস চার্জ জেনারেট করতে পারি। এবার এই প্লাস আর মাইনাস এই রকম দুটো জায়গায় যদি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে প্লাস মাইনাস বানানো যায়, তাহলে এখানে খুব কম সময় এটা ঘোরাবো কিসের সাহায্যে, জেনারেটরের সাহায্যে ঘোরাতে পারো, বা যে কোনো কিছু সাহায্যে। তাহলে এখানে প্রচুর প্লাস আর মাইনাস চার্জকে তুমি অ্যাকুমুলেট করতে পারবে। এবার প্রচুর প্লাস মাইনাস যদি অ্যাকুমুলেট হয়ে যায়, তাহলে দেখা যাবে এইখান থেকে একটা তার, এখান থেকে একটা তার নিয়ে এসে যদি আনো, তাহলে অবভিয়াসলি এখানে প্রচুর পরিমাণে হাই ভোল্টেজ পাওয়া যাবে। এবং এবং এইখান থেকে দেখা যায় অনেক সময় স্পার্ক তৈরি হয়ে যায়। কেন, এই যে পদার্থটা নিয়েছো, এই পদার্থটাকে অবভিয়াসলি মসৃণ নিতে হবে, মসৃণ প্লেন বা স্মুথ নিতে হবে। যদি রাফ নাও তাহলে কি হবে, ভালো করে বোঝো। যদি এরকম রাফ থাকে, রাফ, তাহলে রাফ যদি থাকে, খুব রাফ নয়, নর্মাল রাফ, মানে আমাদের দেওয়ালগুলোকে আমরা মসৃণ বলছি, বাট এটা তো অ্যাকচুয়ালি মসৃণ নয়, রাফ অ্যাকচুয়ালি। তো এরকম রাফ থাকে, রাফ থাকার জন্য যে চার্জগুলো জমা হচ্ছে, এই রাফ সারফেসের মধ্যে বেশি প্লাস চার্জ জমে যাবে। আবার এখানেও কি আছে, এরকমই খাঁজ কাটা কাটা থাকবে, তাহলে এই খাঁজের মধ্য দিয়ে তোমাদের প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি চলে যাবে, তার ফলে সেখানে একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে। এই জেনারেটরের সাহায্যে কত ভোল্টেজ জেনারেট করা যেতে পারে, তুমি 1 ভোল্ট থেকে শুরু করে 10,000 ভোল্ট জেনারেট করতে পারো, 10,000 ভোল্ট থেকে 25,000 ভোল্ট পর্যন্ত জেনারেট করতে পারো, 1 লাখ ভোল্ট জেনারেট করতে পারছো। ডিপেন্ড করছে তুমি কি নিয়েছো তার উপর, আর কত জোরে তাকে ঘোরাচ্ছ, আর এই সোর্স থেকে কত চার্জ যাচ্ছে, এগুলো সব জেনারেট করা যায়। কেন, স্পার্কিং তখনই তৈরি হবে যখন ভোল্টেজ 25,000-এর প্লাস থাকবে, নাহলে এমনি স্পার্কিং পাওয়া যায় না। নর্মাল এগুলোতে স্পার্কিং হওয়ার সময় ভোল্টেজ প্রচুর চেঞ্জ হয়। কেন, যখনই স্পার্কিং হচ্ছে, তুমি ভাবো এয়ারের মধ্য দিয়ে সেই চার্জ পার্টিকেল গুলোকে ভাইব্রেশন করেও নিয়ে যাচ্ছে, তাহলে কত এনার্জি দরকার হয়। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের বজ্র বা তোমার লাইটনিং। বজ্রপাত বা লাইটনিং পরে যখন 1 লাখ ভোল্টেজ জেনারেট হয় মাটির সাথে মেঘের,
তাহলে এখানে ছোট জায়গাতে তোমার এরকম 25,000 30,000 10,000 দরকার পড়বে। তাহলে স্যার আমরা যখন এরকম করে হাত দিই তখন তো স্পার্কিং তৈরি হয় স্পার্কিং, তখনও সেখানে কি হয়, শর্ট সার্কিট হওয়ার কারণে প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো করে, প্রচুর কারেন্ট ফ্লো করে ওই ইনস্ট্যান্টে, সেই কারণে সেই জায়গাটায় কি লাগে আমার স্পার্কিং পায়। বরফে অনেক সময় যদি খুব খুব বরফ হয় হাত দিলে ছ্যাঁকা লাগে, জানো কি, অনেক সময় দেখবে ছ্যাঁকা লেগে যায়। কেন ছ্যাঁকা লাগে? বরফ তো ঠান্ডা। নো, বরফে এই কারণে ছ্যাঁকা লাগে, যখন বরফ খুব ঠান্ডা টাচ করতে যায় তখন আমার দেহ থেকে প্রচুর হিট এই ডগায় চলে আসে, আমার দেহ থেকে প্রচুর হিট এই ডগায় চলে আসে, দিয়ে ডগা থেকে ওইদিকে যায়। এবার যখন ওই হিটটা আমার শরীরের ওই টাচ করছে তখন আমাকে কি গরম লাগবে অ্যাকচুয়ালি, সেই জন্য ওই ছ্যাঁকা লাগাটা লাগে। সো এই সমস্ত জায়গায় এই ঘটনাগুলো ঘটে, সেই কারণে আমরা এগুলো দেখতে পাই। ক্লিয়ার? তো আমাদের বোর্ডের মতো যা কোশ্চেন আসার মোটামুটি আমরা থিওরি পুরোপুরি অপটিমাইজডলি বুঝালাম, চেষ্টা করলাম। আর ওই ট্রানজিয়েন্ট রেসপন্স কারেন্ট যেটা আছে সেই জায়গাটা বা আমাদের ক্যাপাসিটর রেসপন্সিভ টাইম আমরা কোশ্চেন নিয়ে সেটাকে আলোচনা করব, নচেত নয়। তাহলে আমরা চ্যাপ্টারটা এখানে শেষ করলাম, এবার আমরা প্রবলেম সেটে বসবো। চলো।